আগের ব্যাচের স্যার। এখানে তো অন্য নাম লেখা আছে, 14তে লেখা মোবারক হোসেন আর 15তে লেখা রুবেল মিয়া। স্যার হ্যাঁ হ্যাঁ রুবেল স্যার থাকে, মোবারক থাকে না। রুবেল একটু আগেও ছিল। স্যার রুবেল আছে, মোবারক নাই। রুবেল আছে, মোবারক নাই। আর 19 16 তো রোল 19 নাম্বার নাই থাকে আমার স্যার। এখানে, রোল নাম্বার 16 নাই আমার এখানে, আছে হলো 19 19 থাকে স্যার, 19 19 20 থাকে, 20 আচ্ছা স্যার 20 মাসুদ আসছে Yes, sir. 6 21 আছে, 22 23 26 23 Yes, sir. 25 25 থাকে, 25 25 থাকে স্যার। জি স্যার। কিন্তু 25 গত 2 ক্লাসে কিন্তু ছিল না। স্যার নামটা একটু। 25 হলো দেলোয়ার হোসেন। স্যারও থাকে না, নাই। আচ্ছা 26 আছে সালাউদ্দিন শাওন। আছে স্যার। হ্যাঁ ওদেরটা দিয়ে দিচ্ছি, মানে যাদের গত 2 ক্লাসে প্রেজেন্ট ছিল তাদেরটা আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, আর বাকিদেরটা আমি ডাকতেছি, যদি তারা থাকে তাহলে দিয়ে দিব। ঠিক আছে, গত 2 ক্লাসে যারা প্রেজেন্ট ছিলেন তারা অটোমেটিক প্রেজেন্ট আজকে। আচ্ছা এবার হলো 75 রোল নাম্বার 17 সিরিজের মাহবুবুর রহমান সরকার, উনি আছেন আজকে? রোল নাম্বার 75 17 সিরিজের 75 মাহবুবুর রহমান সরকার নাই। আচ্ছা 16 সিরিজের রোল নাম্বার 2 মাহবুবুল আলম আছেন? আচ্ছা 16 সিরিজের রোল নাম্বার 3 সুমন, মেহেদি হাসান সুমন, উনি থাকেন, ওনাকে দিয়ে দিচ্ছি। 16 সিরিজের 35 আল মামুন শেখ, গত 2 ক্লাসে নাই দেখতেছি, উনি আজকে থাকলে বলেন। তাই 16 সিরিজের 68 সুমন চাকমা, উনি তো থাকেন। হ্যাঁ পিসি। 16 সিরিজের 71 স্বরূপ ভুইয়া, উনিও গত 2 ক্লাসে নাই, অতএব আজকে। আচ্ছা 14 সিরিজের 45 সুজন শেখ আছেন? উনি থাকেন অন্যান্য সময়, আজকে দিয়ে দিলাম। ঠিক আছে, যারা রেগুলার তাদের সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। এখন ক্লাসের ব্যাপারে আপনারা কয়জন আছেন? 25 জন আছেন। কেউ একজন আপনাদের 2 জন সিআর কি একটু খবর দেন, আসুক, যতটুকু পারি ক্লাস নিয়ে নেই। জি স্যার, আছি স্যার। একজন সিআর আসছেন, আরেকজন আসছেন? স্যার ওর নেট নাই, এখানে ফোন দিছিল। ও ওর নেট নাই। আচ্ছা ওরে তো আমি আরো ফোন দিয়ে বলছিলাম যে আজকে আমাদের এখানে স্লো, আজকে হয়তো ক্লাস নিতেই পারবো না, কিন্তু পরে আবার লগ ইন তো হইলো। রনিরই নেট নেই ওখানে। লগ ইন যেহেতু হয়েছে তাহলে ক্লাস নিতে থাকি। রনিরে কেউ একজন, আমি কি আবার ফোন দিব না আপনারা কেউ একজন দিবেন? স্যার আমরাই দিচ্ছি আমি। আচ্ছা কেউ একজন বলেন যে আমি ক্লাস শুরু করছি, লগ ইন হয়েছে এবং শুরু করতেছি ক্লাস। ও পারলে যেন এসে অ্যাটেন্ড করে, এবং আজকের ক্লাসটা বেশ ইন্টারেস্টিং ক্লাস হবে। কোয়েরি অপটিমাইজেশনের উপরে, স্পেশালি আপনার ইকুইভ্যালেন্স রুলস নিয়ে আমরা কথা বলবো মেইনলি আজকে। হ্যাঁ হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা তো কোয়েরি অপটিমাইজেশন আমরা আগের ক্লাসে এটা ইন্ট্রোডাকশন শুরু করছিলাম যে কিভাবে কোয়েরি প্রসেস করে। তো কোয়েরি গুলাকে আমরা ওইখানেই ইন্ট্রোডাক্টরি কথা বলছিলাম যে কোয়েরি গুলাকে বিভিন্ন রকম ভাবে এক্সিকিউট করা যায়। কথা মানে আস্তে শোনা যাচ্ছে স্যার। কেউ বলতেছে একদম ক্লিয়ার, কেউ বলতেছেন আস্তে। স্যার ঠিক আছে, একটু স্লো হচ্ছে। ক্লিয়ারই ওনার নেটের প্রবলেম। ভাই আপনার ভলিউমটা একটু বাড়াই নিন তাহলে। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লিয়ার আছে। হ্যাঁ হ্যালো। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন এই রিলেশনাল এক্সপ্রেশন গুলো আমরা আগের ক্লাসে জাস্ট কিছু একটা বোধহয় এক্সাম্পল দেখছিলাম যে রিলেশনাল এক্সপ্রেশন গুলাকে ট্রান্সফর্ম করা যায়। মানে হলো যে আপনি একই কাজ
ধরেন দুইটা রিলেশনাল এক্সপ্রেশন যদি আপনাকে একই রেজাল্ট দেয় তাহলে আমরা সেটাকে বলি ইকুইভ্যালেন্ট। একই সেট অফ টাপল যদি তারা জেনারেট করে। তো এবং সেটা আমরা বলছিলাম যে লিগ্যাল ডাটাবেজ ইনস্ট্যান্সের জন্য যদি একই সেট অফ টাপলকে তারা জেনারেট করে তাহলে সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট বলবো। এবং এই টাপলের অর্ডারটাকে আমরা ধরি না, এটা ইররিলেভেন্ট। আর হলো আমরা যদি ডাটাবেজ যদি লিগ্যাল না হয়, অর্থাৎ ডাটাবেজের ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট ভায়োলেট করে, এই ধরনের ডাটাবেজ থেকে যদি আমাদের রেজাল্ট না আসে তাহলে আমরা সেটাকে লিগ্যাল ডাটাবেজ বলবো। যদি মাল্টিসেট, ইউজুয়ালি আপনার এসকিউএল এর ইনপুট আউটপুট গুলো মাল্টিসেট টাপল হয়, তো ওই টাইপের মাল্টিসেট টাপলের ক্ষেত্রে রিলেশনাল অ্যালজেব্রাকে ইকুইভ্যালেন্ট ধরবো আমরা যদি দুইটা এক্সপ্রেশন সেম মাল্টিসেট অফ টাপল জেনারেট করে। ঠিক আছে, তো এইগুলোকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশনস। এখন একটা ইকুইভ্যালেন্স রুল হলো যে দুইটা এক্সপ্রেশন, মানে দুইটা ফর্মের এক্সপ্রেশন ইকুইভ্যালেন্ট হবে যদি আমরা মানে একটাকে আরেকটার দ্বারা রিপ্লেস করি। মানে একটা এক্সপ্রেশনকে অন্য একটা এক্সপ্রেশন দিয়ে রিপ্লেস করলেও আমাদের এন্ড রেজাল্ট যেটা সেটা একই থাকে। তো আমরা কিছু এই জেনারেল ইকুইভ্যালেন্স রুল আমরা কিছু দেখবো আজকে। এবং সেটার একটা ছবি আকারেও দেখবো। তো এই রুলস এর মধ্যে আমরা যে কিছু সিম্বল ব্যবহার করি, থিটা, তারপর এল, তারপর ই। তো থিটা হইতেছে আপনার প্রেডিকেট, মানে শর্তগুলা, কন্ডিশন গুলা ইন্ডিকেট করে। এল হইতেছে লিস্ট অফ অ্যাট্রিবিউট, মানে কলামের লিস্ট। আর ই হইতেছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনের রেজাল্ট তো সাধারণত জানেন যে আপনারা রিলেশন মানে টেবিল থাকে। তো ই দিয়ে আমরা এই এক্সপ্রেশনের মানে হলো যে একটা টেবিল, সেটা হতে পারে ইন্টারমিডিয়েট টেবিল, হতে পারে মানে কোন একটা এক্সপ্রেশনের রেজাল্ট যে টেবিল সেটা, মানে রিলেশন। এটাকে আমরা ই লিখছি হলো এক্সপ্রেশনের কারণে, যে কোনো একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনকে আবার অনেক সময় আর দিয়েও প্রকাশ করা হয়। আর যেহেতু রিলেশনের, এই জন্য এটাকে অনেক সময় আর দিয়েও প্রকাশ করা হয়। এবার আসেন রুলস গুলা সম্বন্ধে জানি। এক নম্বরে একদম ইজি একটা রুল, যে আপনার ধরেন এটাকে বলে ক্যাসকেড অফ সিলেকশন, সিগমা। আচ্ছা, এই সিগমা দিয়ে আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে এই সিগমা দিয়ে আমরা আসলে কোন জিনিসটা খুঁজি, মানে কি হয় এই সিগমার রেজাল্ট, সিলেকশনের রেজাল্ট রিলেশনাল অ্যালজেব্রায়। কেউ বলতে পারবেন? আগের দিন এই একই কোশ্চেন করছিলাম, সিলেকশনের মানে কি আর এই প্রজেকশনের মানে কি রিলেশনাল অ্যালজেব্রায়। এটা এটা হচ্ছে সিলেক্ট করা স্যার। সিলেকশন মানে হলো সিলেক্ট করা, আর প্রজেকশন মানে প্রজেক্ট করা। এটা তো বুঝলাম, কিন্তু এটা দ্বারা আসলে কি সিলেকশন হয় আর কি প্রজেকশন হয়? স্যার এটা যেমন কোয়ারির মধ্যে যেমন আপনার টেবিলের মানে কোনো কিছু যদি থাকে ওইটাকে সিলেক্ট করা যায় আর কি স্যার। টেবিলের মধ্যে কি কি থাকে? স্যার যেমন আইডি, তারপর হচ্ছে রোল নাম্বার, নাম, তারপর হচ্ছে এগুলো আর আচ্ছা, কি। আরেকজন কিছু একটা বলতে যাচ্ছিল, ওনাকে একটু বলতে দেন, আপনি এখন ধরতে পারেন না জিনিসটা, দেখি। মেবি স্যার টাপল। হ্যাঁ, এই যে এইটাই চাচ্ছিলাম, সিলেকশন দিয়ে সিলেক্ট অপারেশন, যেটা সিগমা অপারেশন, এটা হলো টাপল সিলেক্ট করে। আর প্রজেক্ট অপারেশন যেটা, সেটা হলো আমাদের অ্যাট্রিবিউট গুলা সিলেক্ট করে, মানে ফিল্ড গুলা সিলেক্ট করে। যেখানে টাপল বলি সেটার অপরটা হলো ফিল্ড। আর যদি আমি বলি রো তাহলে বলবো কলাম। মানে সিলেকশন এটা হলো রো সিলেক্ট করে, আর প্রজেকশন হলো কলাম সিলেক্ট করে। এটা কিন্তু একদম এবিসিডি, এটা মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখতে হবে, ঠিক আছে? এটা ভুল করবেন না কখন। আর একটা হলো যে আপনার এসকিউএল এর সিলেক্ট আর আপনার রিলেশন অ্যালজেব্রার সিলেক্ট, এই দুইটা কি একই জিনিস? কেউ বলতে পারবেন? স্যার একই জিনিস স্যার। না, একই জিনিস না, দুইটা আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? এসকিউএল ল্যাঙ্গুয়েজ যেটা, সেখানে আমরা যে সিলেক্ট লিখি SELECT, সেই সিলেক্ট মানে হলো সেই সিলেক্টে যে রেজাল্ট আসে সেটা হলো এই প্রজেকশনের রেজাল্ট, রিলেশনাল অ্যালজেব্রার প্রজেকশনের রেজাল্ট আসে, ঠিক আছে? আর ওইখানে যে ওয়্যার ক্লজ ব্যবহার করা হয়, এই ওয়্যার ক্লজের কারণে
সে ওয়্যার ক্লজের মধ্যে যে এই সমস্ত প্রেডিকেট গুলা দেওয়া হয় এবং সেখান থেকে আমরা টাপল গুলাকে আলাদাভাবে বের করে নিয়ে আসি। আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে। যেমন ধরেন এটা একটা রিলেশনাল এক্সপ্রেশন ই, যে কোনো রিলেশনাল এক্সপ্রেশনের রেজাল্টটা কি? রেজাল্ট হচ্ছে একটা রিলেশন। যে কোনো রিলেশনাল এক্সপ্রেশনের রেজাল্টও একটা রিলেশন, এটা মনে রাখতে হবে। তার মানে আপনি যদি মানে একদম সহজভাবে বুঝতে চান, তার মানে এখানে আমি একটা শর্ত দিছি, যে শর্ত 1 মানে কন্ডিশন 1, θ1 এবং θ2 ফুলফিল করে যেই সমস্ত টাপল এই রিলেশন থেকে, সেই টাপল গুলাকে খুঁজে বের করা। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা চাইলে কিন্তু এরকম ভাবেও লিখতে পারি। আচ্ছা, একটা এক্সাম্পল চিন্তা করি আমরা। ধরেন লেখা আছে, আমরা ধরেন ইনস্ট্রাক্টর টেবিল থেকে, ইনস্ট্রাক্টর টেবিলটা মনে আছে না আপনাদের? হ্যাঁ, যে টিচারদের নাম, আইডি। হ্যালো, আপনি কি আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, মাঝে মধ্যে আমি মানে আপনাদের কোশ্চেন করলে একটু আওয়াজ দিয়েন, নইলে তো বুঝতে পারবো না আপনারা। জি স্যার। আচ্ছা, নাকি নেটওয়ার্ক আবার গেল? না স্যার, নেটওয়ার্ক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, একটু আওয়াজ টাওয়াজ দিয়েন আপনারা। ঠিক আছে স্যার। আচ্ছা, তো সিলেকশন বলতে আমরা যেটা বোঝাতে যাচ্ছি, ধরেন এই ইটা হইতেছে আমাদের সেই কি বলা যায়, আমাদের যে ইনস্ট্রাক্টররা মানে টিচাররা আছেন তাদের। আচ্ছা, টিচারের মধ্যে কি কি আছে? আছে টিচারের আইডি, তার নাম, তার ডিপার্টমেন্টের নাম, আর তার স্যালারি। হ্যাঁ, এখন ধরেন আমি এই যে ই, যেটা এই যে ই, তাহলে আমাদের একটা এক্সপ্রেশন আছে। সেই এক্সপ্রেশনটা মানে হলো যে এমন একটা এক্সপ্রেশন আছে যে এক্সপ্রেশন থেকে আমি ধরে নিচ্ছি যে আমরা ওই টিচারের সবগুলো কলাম আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে টিচারের নাম, টিচারের ডিপার্টমেন্টের নাম, আর হলো টিচারের স্যালারি। মনোহর হোসেন হাত উঁচা করছেন, বলেন কি বলতে চান? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, একটা কোশ্চেন ছিল আমার এরকম, যে আমি একটা ফর্ম তৈরি করছি একটা প্রজেক্টে। এখন সেখান থেকে আমি এসকিউএল এ ডাটা এন্ট্রি করব কোনো একটা টেবিলে। এখন আমি যখন ওখানে টেবিলের ভিতরে ডাটা দিচ্ছি, প্রাইমারি কি যদি আমি অটোমেটিক জেনারেটেড যে অপশনটা আছে ওইটা রাখি, তখন তোমার ফরম্যাট থেকে ডাটা সেন্ড করা লাগবে না। কিন্তু আমি আমি একটু ইয়ে হয়ে যাচ্ছি যে স্যার, আমি ফরম্যাট থেকে যদি ডাটা পাঠাতে যাই, তাহলে টেবিলের যে আহ, আমার ফিল্ড গুলো আছে সেগুলো যদি একটা এমপিটি থাকে, তখন তো সেখানে ডাটা নেবে না। স্যার, এটা কিভাবে করা যায়? আমি আপনার কোশ্চেন ঠিক বুঝলাম না, যে আমি যেটা পড়াচ্ছি এই মুহূর্তে সেটার সাথে এই কোশ্চেনের কি সম্পর্ক? এইটার সাথে যেহেতু স্যার ফিল্ড নিয়ে কথা বলছেন এখানে, এই জন্য বলছিলাম স্যার। স্যার, এই কোশ্চেনের সাথে এতটা রিলেটিভ না। আপনি যেহেতু টেবিল নিয়ে আসছেন এখানে, ইনস্ট্রাকশন টেবিল, এই কারণে স্যার আমি কিছু বললাম। হ্যালো। হ্যালো, স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে? কেউ একজন কোশ্চেন করছিলেন? হ্যাঁ জি স্যার, স্যার, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। স্যার। হ্যাঁ, যাচ্ছে স্যার। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, আমি আপনার কোশ্চেনের এখন জবাব দিতে চাচ্ছি না। আগে আমার এই জিনিসগুলো শেষ করতে দেন, পরে আবার আপনি আপনার কোশ্চেন করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। যদি এই মুহূর্তে যেটা পড়ানো হইতেছে, যে টপিকসটা, এটার উপরে যদি কোশ্চেন থাকে, এখানে যদি কিছু না বুঝেন তাহলে সেটা বলবেন, সেটা জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম যে আমাদের ইনস্ট্রাক্টর, ধরেন ইনস্ট্রাক্টরের টেবিলের মধ্যে বেশ অনেকগুলো ফিল্ড আছে, হ্যাঁ, অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। সেখান থেকে আমরা এই যে ই হইতেছে এমন একটা এক্সপ্রেশন যে আমাদেরকে সেই ইনস্ট্রাক্টরের নাম,
তার ডিপার্টমেন্টের নাম আর হলো তার স্যালারি, এই তিনটা কলাম দিবে আমাদের, ঠিক আছে? এখন ওই তিনটা কলামের মধ্যে থেকে ওই তিন কলাম, এই এক্সপ্রেশনের এন্ড রেজাল্ট হলো আমাদের ওই কলামে যা আছে টাপল, 1000টা টাপল থাকলে সেই 1000টা রো, হ্যাঁ টাপল মানে তো রো, 1000টা রোই এখানে আসবে। কিন্তু আমি সেই রো থেকে, সেই টাপল গুলো থেকে এমন সব টাপল আমি সিলেক্ট করতে চাচ্ছি যেই টাপল আমাদের ধরেন এরকম দুইটা শর্ত পূরণ করে, দোনোটাই এন্ড দিয়ে, যে এটা কনজাংশন, হ্যাঁ, যে দুইটা কন্ডিশনের মানে দোনোটাই সে ফুলফিল করবে এন্ড দিয়ে। আচ্ছা, কন্ডিশন কি? এক্সাম্পল, ফর এক্সাম্পল কন্ডিশন কি হতে পারে? 1 নম্বর কন্ডিশন হলো তার ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। সেই সমস্ত টিচারকে খুঁজে বের করো যাদের ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি এবং তাদের স্যালারি হইতেছে 1 লাখ টাকার উপরে। আচ্ছা, এই হলো আমাদের দুইটা শর্ত, ঠিক আছে? তাহলে এই একটা শর্ত হলো θ1 হলো তার ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি, আর 2 নম্বর শর্ত হলো তার স্যালারি হচ্ছে 1 লাখ টাকার উপরে। আচ্ছা, যদি এমন হয় এই দুইটা শর্ত একই সাথে খোঁজার বদলে আমরা যদি এইভাবে করি যে প্রথমে আমরা 2 নম্বর শর্ত, যে কোন কোন টিচারের, এখানে তো সব ডিপার্টমেন্টের টিচারেরই নাম চলে আসছে, তাই না? নাম আর হলো ডিপার্টমেন্টের নাম আর হলো স্যালারি, এই তিনটা জিনিস আসছে এই এক্সপ্রেশনের মাধ্যমে। এখন আমরা সেখান থেকে আমরা বলতেছি যে তার স্যালারি 1 লাখ টাকার উপরে যাদের যাদের আছে সবার লিস্ট, মানে সবগুলা টাপল আমাদের এখানে সিলেক্ট হবে, যে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে। আচ্ছা, আমার এখানে সিলেকশন হচ্ছে না কেন? এটা আচ্ছা, এটা অন্যরকম জিনিস, এই জন্য হচ্ছে, বুঝতে পারতেছেন যে এই ভিতরের অংশ। তারপর যখন আমাদের ওই 1 লাখ টাকার উপরে স্যালারি যত টিচার আছে তাদের লিস্ট চলে আসলো, এরপরে আমি খুঁজবো যে এর মধ্যে সিএসসি ডিপার্টমেন্টের কতজন টিচার আছে। ওকে, তাহলে আমাদের এইটার যে রেজাল্ট, এইটার একই রেজাল্ট আসবে, এটা তো বোঝা যাচ্ছে নাকি? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, এটা একদম ক্লিয়ার হওয়ার কথা, কারণ এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট। তাইলে এই যে আমাদের এখন কিন্তু এক্সপ্রেশন দুইটা আলাদা হলো, তাই না? এইটা একটা হইলো এক্সপ্রেশন পুরাটা মিলায়া, এটা হলো আরেকটা পুরাটা মিলায়া আরেকটা এক্সপ্রেশন। তাহলে এখন এই দুইটা এক্সপ্রেশনকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি না? কাজ একই স্যার, জি স্যার, পারি স্যার। এক্সপ্রেশন কারণ আলাদা, হলো কাজ আমাদের একই। রেজাল্ট যেহেতু একই আসছে, এই জন্য আমরা এই দুইটা এক্সপ্রেশনকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি। আর এই যে ফুল জিনিসটা এক মাঝখানে একটা ইকুয়াল সাইন দিয়ে, তাহলে এই ফুল জিনিসটাকে আমরা তখন বলতে পারি ইকুইভ্যালেন্স রুল, ঠিক আছে? জি এটা স্যার। হলো 1 নাম্বার রুল, যে আপনার ক্যাসকেড অফ সিগমা, ক্যাসকেড অফ সিলেক্ট আমরা করতে পারি। এরকম যদি কনজাংক্টিভ সিলেকশন অপারেশন থাকে তাহলে সেটাকে ভাইঙা আমরা দুইটা আলাদা সিলেক্ট অপারেশন করতে পারি একটার পর একটা। আর আমরা যখন কোয়ারি লিখবো তখন এই যে সিলেকশন, এই যে সিগমা সাইনটা আর যে প্রজেকশন সাইনটা, এইটা আমরা মানে ওই জায়গায় কি আছে স্যার? আমরা যখন আমাদের এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব তখন এগুলা নাই, কিন্তু আপনাদেরকে এরকম কোয়েরি দেওয়া থাকতে পারে, প্রবলেম দেওয়া থাকতে পারে, সেখান থেকে লেখা থাকবে স্পষ্ট হবে যে এসকিউএল এ লেখো অথবা রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন লেখো। যখন আপনাদের বলবে রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন লেখো, তখন আপনাদেরকে এইরকম সিম্বল ব্যবহার করে লিখতে হবে। মানে স্যার এরকম মানে কি ওই যে কোয়ারিতে থাকবে স্যার? এইটা হইতেছে আপনার আন্ডারলাইং থিওরি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর আমাদের এসকিউএল যেটা ল্যাঙ্গুয়েজ, সেটা হলো আমাদের প্র্যাকটিক্যালি কোনো একটা জিনিস ইমপ্লিমেন্ট করার জন্য, জি স্যার। বুঝতে পারছেন? জি। এখন আপনাকে যদি এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, হ্যাঁ যদি আপনাকে বলে যে এইটার ইকুইভ্যালেন্ট এসকিউএল ল্যাঙ্গুয়েজের তুমি কোড লেখো, হ্যাঁ আপনাকে সেটা পারতে হবে কিন্তু। হ্যাঁ স্যার, পারবো, কিন্তু স্যার হ্যাঁ, ওই ইয়েতে মানে কোয়ারিতে পারবো, কিন্তু এটা কি মানে যদি না না, আপনাকে আমি কোয়েরি দিলাম না, হ্যাঁ, আপনাকে আমি এই যে ডাইরেক্ট এই রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন দিলাম, দিয়ে বললাম যে এখন এটাকে এসকিউএল কোয়েরিতে কনভার্ট করো। আপনাদের এখন যতটুকু আপনারা পড়াশোনা করছেন, যতটুকু করছেন, ঠিক আছে, সামনে এই লেকচারের পরে না, এই লেকচারের আগে যা করছেন আপনারা, এমনকি মানে গত বছর যা আপনারা শিখছেন, তাতেই আপনাদের এটা পারার কথা, ঠিক আছে? যে আপনাকে এই রিলেশনাল অ্যালজেব্রা দিলে, রিলেশনাল অ্যালজেব্রার এক্সপ্রেশনটা দিলে আপনাদেরকে এসকিউএল এ এটার আপনার কোয়েরি লিখতে পারা উচিত আপনাদের। জি স্যার, পারবো তো স্যার। হ্যাঁ, তো আপনার কোশ্চেনটা কি ছিল তাহলে? স্যার আমি বলতেছি স্যার, এই যে সিগমা সাইনটা মানে আমি যে ওই যে সিলেকশন মানে যেটা আমরা এই সিগমা সাইনটা কি ইউজ করতে পারবো নাকি? আমি সেই কোশ্চেনটা না ছিল না, এইটা। আমাদের এসকিউএল এর সিলেক্ট যেটা লিখি আমরা, সেই সিলেক্টের বদলে এই সিগমা সাইন ব্যবহার করতে পারবো না, সেটাই তো আমি বললাম প্রথমেই।
হ্যাঁ আমি সেটাই আর কি হ্যাঁ বলছি। সেটার জন্য কোনটা ব্যবহার করতে হবে? এইটা, ঠিক আছে? এসকিউএল এর সিলেক্ট হ্যাঁ এই রিলেশনাল অ্যালজেব্রার প্রজেক্ট হ্যাঁ এর সমান। কারণ কি, এসকিউএল এর সিলেক্ট আমাদের অ্যাট্রিবিউট গুলা মানে কলাম গুলা মানে ফিল্ড গুলাকে সিলেক্ট করে, জি স্যার। তাই না? এই যে হ্যাঁ এই প্রজেকশন হলো আমাদের অ্যাট্রিবিউট গুলা বা ফিল্ড গুলাকে সিলেক্ট করে। আচ্ছা, তো এইটা বুঝছেন তো আপনারা প্রথমটা? কনজাংটিভ সিলেকশন জি অপারেশন স্যার, যদি প্রথমটা থাকে বুঝছি তাহলে স্যার। আমরা ক্যাসকেড অফ সিগমা করতে পারি এরকম করে। আচ্ছা, আবার এই সিলেকশন অপারেশন এটা আমাদের কমিউটেটিভ, মানে এইরকম যদি থাকে তাহলে আপনি এইটাকে আগে আর এটাকে পরে, মানে এই যে 1 আর 2 এই দুটোকে পাল্টাই দিতে পারেন। পাল্টাই দিলেও কিন্তু আমাদের ওই আলটিমেটলি একই রেজাল্ট থাকবে, যে আপনি প্রথমে ওই টিচারদের, যেই টিচাররা সিএসসি ডিপার্টমেন্টে চাকরি করে তাদের লিস্ট আগে বের করলেন, বের করে সেখান থেকে যাদের বেতন 1 লাখ টাকার উপরে তাদেরটা বের করলেন। এতে যে রেজাল্ট হবে, প্রথমে সমস্ত টিচারের লিস্ট বের করলেন, মানে পুরা ইউনিভার্সিটির যে সমস্ত টিচাররা 1 লাখ টাকার উপরে বেতন পায় তাদের লিস্ট প্রথমে বের করলেন, বের করে সেখান থেকে কোন কোন টিচার সিএসসি ডিপার্টমেন্টের তাদের লিস্ট বের করলেন। এটা হলো বাম দিকেরটা, আর এটা হলো ডান দিকেরটা। স্যার এখন কি দুইটাই দুই সমান লিস্ট তাহলে স্যার। সমান হবে? জি স্যার। হ্যাঁ, সেটাই এখানে বলতেছে যে সিলেকশন অপারেশনস আর কমিউটেটিভ। আচ্ছা আচ্ছা, প্রজেকশন অপারেশনের ক্ষেত্রে যে এরকম প্রজেকশন অপারেশন আপনি করতেছেন, হ্যাঁ, একটা 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 করে, তো এইটা আসলে আলটিমেটলি এই প্রজেকশন অপারেশনের এন্ড রেজাল্টটা কি হবে? রকিবুল ইসলাম হাত উঠাইছেন, বলেন কি জি বলবেন? স্যার, এই যে যে দুইটা একই কাজ করবে, রেজাল্ট দিবে, বাট এখানে আমার একটা মানে জানার ইচ্ছা আছে স্যার, যে দুইটার ক্ষেত্রে কিন্তু স্যার টাইম কমপ্লেক্সিটি এক থাকবে না না, কোয়েরিতে। না থাকবে না, এইটাই আমরা আসতে চাচ্ছি, এইটাই আমাদের মূল, যে কোয়েরি অপটিমাইজেশন বলতে আমরা ওইটাই বুঝাইছি। আচ্ছা হ্যাঁ, ঠিক যে আছে। এইগুলা মানে ওই জিনিসটা আসার আগে আমরা এই জিনিসগুলা বেসিক জিনিসগুলা পড়ে পড়ে যাচ্ছি, গিয়ে এরপরে এইগুলা ব্যবহার করবো আমরা ওইখানে কোয়েরি আচ্ছা অপটিমাইজেশন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু প্রসঙ্গটা তুলছেন একটু বলে নেই, যে এখন এই যে আমরা মানে ইকুইভ্যালেন্স রুল আমরা তো মানে বুঝলাম, হ্যাঁ, যে একটা কোয়েরি বিভিন্ন ভাবে করা যায়। পরে আমরা গিয়ে এই যে অপটিমাইজেশনটা কিভাবে করব, আমরা তখন অপটিমাইজেশনটা এটাই দেখবো যে কোন এক্সপ্রেশনটা ব্যবহার করলে, কোন ভাবে কোয়েরি করলে আমাদের কস্ট মিনিমাম হবে, ঠিক আছে? ওইটাকে আমরা বলবো অপটিমাইজেশন, এটাকে বলে কস্ট বেসড অপটিমাইজেশন। ঠিক আছে, দুই রকম মানে কয়েক রকম অপটিমাইজেশন আছে, আমরা শিখবো আস্তে আস্তে। আচ্ছা আসেন, আচ্ছা এইটার কথা বলতেছিলাম যে প্রজেকশনের ক্ষেত্রে কি হয়। প্রজেকশনের ক্ষেত্রে আপনার যদি এরকম মানে সিকোয়েন্স অফ প্রজেকশন থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে এন্ড রেজাল্ট যেটা হবে সেটা হলো যে আপনার এই সবচেয়ে বাইরের যে প্রজেকশনটা আছে, এইটার যে লিস্টটা আছে সেই লিস্টের যে প্রজেকশন সেটাই আসলে থাকবে সর্বশেষ, ঠিক আছে? এটা বুঝতেছেন কিনা দেখেন। বুঝি নাই। বুঝেন নাই? ধরেন আপনার কাছে কি, আচ্ছা, ইনস্ট্রাকচারের মধ্যে কি কি ফিল্ড আছে? আইডি আছে, নাম আছে, ডিপার্টমেন্ট আছে, স্যালারি আছে। আচ্ছা, আমরা ধরে নেই তার বাড়ির ঠিকানাও আছে, তার টেলিফোন নাম্বারও আছে, ঠিক আছে? তাহলে কয়টা হলো? প্রায় 7টা অ্যাট্রিবিউট হলো, 7টা ফিল্ড হলো। আচ্ছা, এখানে এলএন, এটা হলো লিস্ট অফ অ্যাট্রিবিউট। আচ্ছা, এলএন এর মধ্যে ধরেন এটা হলো সাবসেট, যে 7টা আমাদের ফিল্ড আছে সেই 7টার মধ্যে ধরেন এখানে আছে 6টা, ঠিক আছে? আপনি তাহলে এই মাঝখানের যে এক্সপ্রেশনটা, এটা দিয়ে আপনি 7টা যে ফিল্ড আছে সেটা থেকে আপনি বলেন যে না, তার যে টেলিফোন নাম্বারটা এটা আসলে দরকার নাই, তাহলে ওইটা বাদ দিয়ে আপনি এরপরে ধরলেন আইডি, নাম, ডিপার্টমেন্ট নাম, স্যালারি, আর হলো তার বাড়ির ঠিকানা। এই হলো, আচ্ছা এখানে গেল 5টা। তো এখানে এই লিস্টের মধ্যে আছে 5টা, তারপরে এই লিস্টের মধ্যে ধরেন আছে 2টা, আর সর্বশেষ এই লিস্টের মধ্যে আছে 1টা, ধরলাম আমরা আর কি ফর এক্সাম্পল। তাহলে এই পুরা অপারেশনের এন্ড রেজাল্টটা কি হবে? পুরো অপারেশনের রেজাল্টটা যা হবে এই সাইডের রেজাল্টটাও তাই হবে স্যার। এই ডান দিকে যেটা আছে সেটা হবে না? জি স্যার। হ্যাঁ, প্রথমে আপনি একটা এরকম প্রজেক্ট অপারেশন করে তার যে 6-7টা যে তার ছিল, অ্যাট্রিবিউট ছিল ওই টেবিলের মধ্যে, 6-7টা যে কলাম ছিল সেই কলামের মধ্যে থেকে ধরেন আপনি এখানে নিলেন 5টা কলাম, তারপরেরটাতে গিয়ে নিলেন 4টা কলাম, তারপরের প্রজেকশনে নিলেন
3টা কলাম, তারপর যে পরের প্রজেকশনে নিলেন 2টা কলাম, তারপর পরের প্রজেকশনে নিলেন মাত্র 1টা কলাম, তাহলে আপনার লাস্টে গিয়ে কয়টা কলাম থাকবে? একটাই থাকবে। তো এইখানে সেটাই বলতেছে যে ক্যাসকেড অফ প্রজেকশনে মানে সর্বশেষ যে আপনার এই সিকোয়েন্সের মধ্যে সর্বশেষ আউটার যে প্রজেকশনটা সেইটাই আসলে থাকবে রেজাল্টে। এটাকে বলে ক্যাসকেড অফ প্রজেকশন। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা মানে এই সিলেকশনকে কার্টেসিয়ান প্রোডাক্ট এবং থিটা জয়েনের মধ্যে যদি নিতে চাই তাহলে কি হবে? আচ্ছা, আমরা বোধহয় মানে গত বছর থিটা জয়েন্টটা বোধহয় পড়ি নাই, হ্যাঁ, ন্যাচারাল জয়েন্ট পড়ছিলাম। জি স্যার, ন্যাচারাল জয়েন্ট করছি স্যার। ন্যাচারাল জয়েন্ট পড়ছিলাম। ন্যাচারাল জয়েন্টটা কি? সেটা আসলে মানে ইন্টারমিডিয়েট একটা কার্টেসিয়ান প্রোডাক্ট তৈরি হয়, সেখান থেকে আমাদের দুইটা টেবিলের মধ্যে যেই কলামটা, হ্যাঁ, যেই ফিল্ডটা কমন ফিল্ড হয়, সেই ফিল্ড যখন ইকুয়াল হয় সেই সমস্ত টাপল গুলোকে বের করে নিয়ে আসে। এটা ছিল ন্যাচারাল জয়েন্ট। আচ্ছা, থিটা জয়েনের ক্ষেত্রে থিটা হইতেছে একটা কন্ডিশন, আগেই বলছিলাম আমি, হ্যাঁ, থিটা হইতেছে একটা প্রেডিকেট, একটা কন্ডিশন। তো ন্যাচারাল জয়েনের কন্ডিশনটা হলো ন্যাচারালি আপনার ঠিক করা আছে যে যেই কলামটা কমন হবে সেইটার মধ্যে যেই সমস্ত টাপল গুলা ম্যাচ করবে। আচ্ছা, থিটা জয়েনের ক্ষেত্রে আমাদেরকে ওই জিনিসটাই বলে দিতে হবে যে এই কলাম, ধরেন কোনো কমন কলাম নাই, হ্যাঁ, আচ্ছা, ফর এক্সাম্পল কি হতে পারে আমাদের এখানে, আপনাদের রিসেন্ট এক্সাম্পল কি করছিলাম আমরা, ধরেন কোর্স আর হল ইনস্ট্রাক্টর আর হচ্ছে টিচার্স, এই 3টা টেবিল নিয়ে আমরা কাজ করছিলাম গত ক্লাসেও, মনে আছে? টিচাররা মানে ইনস্ট্রাক্টর, টিচার্স, কোর্স। তাহলে জি স্যার। হ্যাঁ, টিচার্স এর মধ্যে কি কি থাকবে? ইনস্ট্রাক্টরের আইডি, তারপরে গিয়ে আপনার কোর্সের আইডি, তারপরে ডিপার্টমেন্ট। হ্যাঁ কোন ডিপার্টমেন্টের কোর্স, তারপরে কোন সেমিস্টারে সে নিচ্ছে, এই সমস্ত জিনিসগুলা টিচার্স এর মধ্যে ছিল। এই মুহূর্তে দাঁড়ান, এটা একটা আমরা 5 নম্বরে আছি, তাই না? এটার একটা এক্সাম্পল কোথায় যেন আছে, 5 নম্বরে ফিরে আসতে হবে আমাদের। এই যে এখানে আছে, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ? আচ্ছা, এখন ধরেন এইখানে এটা তো আমাদের এভাবে আছে সুবিধা বোঝানোর জন্য, হ্যাঁ। ধরেন কোন জায়গায় আমার এরকম অবস্থা হয়েছে, ঠিক আছে, আমাদের ডাটাবেসটাকে ডিজাইন করা হয়েছে এরকম করে। তো এখানে সাবজেক্ট মানে হলো আসলে কোর্স আইডি, হ্যাঁ, কিন্তু দুইটার নাম কিন্তু আলাদা। এখন আপনার মেশিন তো আর বুঝতে পারবে না যে দুইটা আলাদা, কিন্তু আপনি তো বুঝতেছেন যে এইটা আর এইটা হলো একই জিনিস, রাইট? জি স্যার। হ্যাঁ, এখন আপনি এই দুইটা জয়েন করবেন, হ্যাঁ, এই দুইটা জয়েন্ট করলে স্যার যেগুলা মানে সেম সেগুলো আসবে ন্যাচারাল জয়েন্টে। ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে আপনার তো এখানে আপনি এটা পাবেন না, তাই না? এই সাবজেক্ট আর একটাও পাওয়া যাবে না স্যার। পাওয়া যাবে না। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে ওই জয়েনের জন্য কন্ডিশন দিয়ে দিতে হবে। কন্ডিশনটা কি? যে ধরেন টিচার্সকে ধরলাম টি ডট সাবজেক্ট, তাই না? ইকুয়ালস কোর্সকে ধরলাম সি ডট কোর্স আইডি। কোর্স আইডি। এই যে একটা কন্ডিশন লিখলাম, জি স্যার। এটাকে আমরা বলি থিটা, ঠিক আছে? জি স্যার। তাহলে এই থিটাটাকে আমরা ওই যে জয়েনের সাথে মিলাইয়া দেই। এবার বুঝছেন থিটা জয়েন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আচ্ছা, আপনারা এক্সাম্পল সহ এই জয়েন আরো বিভিন্ন রকমের জয়েন বুঝতে চাইলে এই যে এখানে আমি একটা ইয়ে দিছি টিউটোরিয়াল পয়েন্টস এর, এই জায়গাটায় আপনারা ভিজিট করে দেখতে পারেন।
তাহলে থিটা জয়েন আমাদের বোঝা গেল। তাহলে থিটা জয়েন এবং কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের এই সিলেকশনকে কম্বাইন করা যায়। হ্যাঁ, কিভাবে করছি দেখেন, এই যে এই এক্সপ্রেশন 1 আর এক্সপ্রেশন 2 এর এটা হলো একটা কার্টেসিয়ান প্রোডাক্ট। সেখান থেকে আমাদের এই যে টাপল সিলেকশনের জন্য আমাদের এই একটা থিটা প্রেডিকেট দেওয়া আছে। তাহলে তখন আমরা কি করতে পারি, এইটাকে প্রথমে এইটা থেকে মানে প্রথমে যেটা এই জয়েনের মধ্যে আমরা তখন এই যে এটা লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, আবার যদি এরকম আমাদের থিটা জয়েন আগে জয়েনের থেকে, পরে কি আমরা থিটাটা দিব? হ্যাঁ জয়েন মানে এটা হলো একটা সিম্বল, এই জয়েন আর হলো থিটা দুইটা মিলায়া একটা সিম্বল। ঠিক আছে, জি দুইটা মিলায়া একটা সিঙ্গেল সিম্বল। আচ্ছা, ধরেন আমাদের আগে থেকে এরকম থিটা 2 নামে একটা শর্ত সাপেক্ষ মানে একটা থিটা জয়েন আছে, সেই ক্ষেত্রে আমাদের এরকম আরেকটা সিলেকশন অপারেশন করতে হবে। তাহলে আমরা এই দুইটাকে তখন কনজাংটিভ থিটা হিসাবে এই জয়েনের ভিতরে রাখতে পারি। আচ্ছা আচ্ছা, এখন আমার টিপস হলো আপনাদের কাছে যে এই যে এখানে প্রায় আপনারা দেখবেন 10-12টা ইকুইভ্যালেন্স রুলস আছে। এটা আপনারা হাতে লিখে আপনারা আপনাদের যখন আপনারা এই সাবজেক্টটা এই টপিকস গুলো পড়বেন তখন এগুলো সামনে রাখবেন, এবং এই সংক্রান্ত যে প্রবলেম গুলো করবেন তখন এই সবগুলা ফর্মুলা সবগুলা রুলস আপনারা এক ঝলকে যদি দেখতে পারেন একটা পেজে একদম উপরে থেকে নিচ পর্যন্ত 10-12টা যা আছে সবগুলা লিখে রাখবেন। আচ্ছা, এরপরে আসেন এর পরের রুলস যেটা কি বলছে, থিটা জয়েন অপারেশন এবং ন্যাচারাল জয়েন অপারেশন আর কমিউটেটিভ। কমিউটেটিভ মানে হলো যে একটা আরেকটাকে আপনি ডান পাশেরটা বাম দিকে, বাম পাশেরটা ডান দিকে এটা নিতে পারবেন। এটা তো অবভিয়াস, একদম ইজিলি বুঝতে পারতেছেন যে আপনি ধরেন এই যে কি জানো টিচারের সাথে জি, স্যার। টিচার্স, এটা এটা ধরেন যে ইনস্ট্রাক্টর, এটা হলো টিচার্স, বা কোনটা ধরবেন, এটা হলো কোর্স, স্টুডেন্ট ধরেন। না এটা হলো কোর্স আর এটা হলো টিচার্স। ঠিক আছে, এইমাত্র যে এক্সাম্পলটা দেখলাম আমরা, কোর্স আর এটা হলো টিচার্স, এই দুইটা ন্যাচারাল জয়েন করতেছেন আপনি। যদি উল্টায় দেন কোর্সটারে পরে লিখলেন আর হলো টিচার্সটাকে আগে লিখলেন, তাহলে স্যার, একই জিনিস, স্যার। রেজাল্টের তো কোনো ইয়ে হবে না, হেরফের হবে চেঞ্জ না। হবে না, স্যার। হ্যাঁ, অতএব এগুলাও আপনার ইকুইভ্যালেন্স রুল। আচ্ছা, ন্যাচারাল জয়েন অপারেশন আর অ্যাসোসিয়েটিভ মানে হলো যদি তিনটা হয় তাহলে আপনি কোন দুইটাকে আগে করবেন ডাজ নট ম্যাটার, যে আপনি এই যে এই দুইটাকে আগে জয়েন করে তারপরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের সাথে যদি এটাকে জয়েন করেন তাহলে যে আলটিমেটলি যে রেজাল্ট আসবে, আলটিমেটলি যে রিলেশনটা হবে, যদি আপনি এই 2 আর 3 কে আগে জয়েন করে সেই জয়েন এর রেজাল্টের সাথে ই কে জয়েন করেন তাহলে আলটিমেটলি যে রেজাল্ট আসবে, আলটিমেটলি যে রিলেশন হবে সেই দুটো একই, স্যার। একই হবে। আচ্ছা, তবে এখানে একটা কথা আছে যে এইটা ঠিক আছে, কিন্তু যদি আপনার এরকম কনজাংটিভ থিটা জয়েন থাকে, এটা তো ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে তাই না, কিন্তু যদি থিটা জয়েন থাকে তাহলে একটু আপনাকে ঠিক করে লিখতে হবে, হ্যাঁ, যে এইভাবে হবে আপনার সেটা। ধরেন E1 আর E2 এর সাথে আমাদের থিটা জয়েন দেয়া আছে এরকম। এরপরে এইটার যে রেজাল্ট সেটার সাথে আমাদের E3 কে জয়েন করা হয়েছে এইভাবে 2 আর 3 দিয়ে। তাহলে স্যার এই জায়গায় থিটা জয়েন্টের জন্য স্যার এই জায়গায় থিটা 1 আর এই যে এগুলো একটু আলাদাভাবে লেখা লাগতেছে, স্যার। হ্যাঁ, আলাদাভাবে লেখা লাগতেছে, এবং সেই ক্ষেত্রে আবার একটা শর্ত আছে এখানে, ধরেন যে থিটা 2 হইতেছে শুধুমাত্র E2 আর E3 এর মধ্যে ইনভলভ, এটা থিটা 2 E1 এর সাথে ইনভলভ না। যদি এমন হয় তখন আমাদেরকে এই যে শুধুমাত্র এটা ব্যবহার করে এই দুটাকে আমি জয়েন করে পরে থিটা 3 দিয়ে আমি এই সবগুলাকে ইনভলভ করব, এরকম। হলো 6 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, যদি ছবির মাধ্যমে দেখতে চাই আরেকটু সহজভাবে বোঝার জন্য, কমিউটেটিভ রুলটা মানে আপনার এই E1 আর E2 কে আপনি এই থিটা জয়েন দিয়ে একত্র করছেন, এটাতে যে রেজাল্ট হবে, আচ্ছা আপনি যদি উল্টায় দেন যে E1 কে ডান দিকে আর E2 কে বাম দিকে লেখেন তাহলে একই হবে রেজাল্ট। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ রুল 6A যেটা, কোন দুইটাকে আগে করবেন, যেমন E1 আর E2 কে আগে আপনি জয়েন করছেন পরে সেই রেজাল্টকে E3 এর সাথে জয়েন করছেন, এটাতে যে রেজাল্ট হবে, আবার E2 আর E3 কে আগে জয়েন করছেন আর E1 কে পরে ওই রেজাল্টের সাথে জয়েন করছেন,
একই রেজাল্ট হবে। আচ্ছা, এই রুলসটা এখন আমরা দেখি নাই, আমরা এই নেক্সট ইয়েতে দেখবো, দেখে আবার আসবো। সিলেকশন অপারেশনকে আপনি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন। কিভাবে? ধরেন এরকম একটা আমাদের প্রেডিকেট, মানে এরকম একটা কন্ডিশন আছে, যেই কন্ডিশনটা আপনার এখানে যে থিটা জয়েন্ট আছে, এই জয়েন্টের শুধুমাত্র এই এক্সপ্রেশনের সাথে সম্পৃক্ত, এই যে কন্ডিশনটা। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে টাপল সিলেকশনের যে ব্যাপারটা, এটাকে শুধুমাত্র ই এর সাথে নিয়ে পরে ওই রেজাল্টকে আমরা E2 এর সাথে থিটা জয়েন করতে পারি। এটা হলো সিলেকশন অপারেশনকে ডিস্ট্রিবিউট করার রুল। তো এক্ষেত্রে যে একজন বলল যে স্যার এই দুটা যদিও সমান রেজাল্ট দিবে, কিন্তু একটা এফিসিয়েন্সি আর একটা চাইতে কম বেশি হবে। হ্যাঁ, এবং এটাই আমরা আসলে বের করতে চাচ্ছি, এবং এটাই দেখতে চাচ্ছি যে কোনটা কম হয় কোনটা বেশি হয়, সেখান থেকে আমরা ওই অপটিমাইজেশন করবো। এখন আপনারা বলেন তো দেখি, এখানে কোনটায় আমাদের আসলে কস্ট বেশি হবে আর কোনটায় কম হবে? স্যার প্রথমটা কস্ট কম হবে, পরেরটা কস্ট বেশি হবে স্যার। জি স্যার। আচ্ছা, ধরেন এই E1 এর মধ্যে আমাদের 1000টা টাপল আছে, হ্যাঁ, আর E2 এর মধ্যে আছে 500টা টাপল। আচ্ছা, এখন আমি যদি E1 থেকে যদি আমি এই যে সিলেকশন অপারেশনটা করি, তাহলে এই জয়েনের জন্য আমাদের তাহলে কতগুলো অপারেশন করতে হবে? 1000 আর হলো 500, তাই না? 1000 গুণন 500, 500,000, 5 লাখ টাপল আসবে আমাদের এটার রেজাল্ট, রাইট? মানে কার্টেসিয়ান প্রোডাক্টে 5 লাখ টাপল হবে। সেখান থেকে আমাদের আবার এই থিটা যে শর্ত, এই শর্ত অনুযায়ী আমাদের যতগুলো টাপল আছে সেই টাপল গুলাকে আমরা খুঁজে নিব। কিন্তু ইন্টারমিডিয়েট আমাদের যে অপারেশন, সেখানে আমাদের 1000 গুণন 500, 5 লাখ টাপল হবে। এটা তো বুঝতেছেন নাকি? জি স্যার। আচ্ছা, এখন ধরেন আপনি এই যে এরপরে আপনি যখন এই অপারেশনটা করবেন, সেখান থেকে আপনি এটা খুঁজে নেবেন। এখন এটার বদলে যদি আমি এরকম করি যে আমাদের এই যে সিলেকশন অপারেশনটা আছে, এই অপারেশনে আসলে এখানে এই 1000 এর থেকে আমরা আসলে 100টা টাপলকে আলাদা করে নিব। তো এই 100টা টাপলকে আলাদা করে এরপরে যদি আপনি আপনার এখানে জয়েন করেন, তাহলে অবস্থাটা কি হবে? কমে যাবে স্যার, পরেরটাই এফিসিয়েন্সি 10 বেশি। গুণ অপারেশন কমে যাবে না? হুম। তার মানে পরেরটাতে আমাদের আসলে এফিসিয়েন্সি বেশি, ভালো। পরেরটাতে কস্ট হবে কম, এটাতে কস্ট হবে বেশি। আচ্ছা, এই জন্য আমরা যে আস্তে আস্তে দেখবেন আপনারা যে আর্লি সিলেকশন এবং আর্লি প্রজেকশন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের কস্ট কমে যায়। আচ্ছা, দ্বিতীয় যে ডিস্ট্রিবিউশনের ইয়েটা আছে, সেটা হলো যে যদি θ1 ইনভলভস অনলি E1 আর θ2 যদি হয় E2 এর জন্য, তাহলে আমাদের এইরকম একটা জিনিসকে আমরা এইভাবে করতে পারি। এটা তো মানে অবভিয়াস, আরো ইজি বোঝা হয়, তাই না? বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, যে দুইটাকে আপনি এরকম থিটা জয়েন করার পরে গিয়ে আপনি এই কনজাংকটিভ সিলেকশন অপারেশন করলেন, এটাতে আপনার যে রেজাল্টটা আসবে, আপনি যদি যেহেতু আমার θ1 E1 এর সাথেই শুধুমাত্র সম্পৃক্ত, আর θ2 যেটা সেটা E2 এর সাথেই শুধু সম্পর্কিত, তাহলে আমি এই সিলেকশন অপারেশন গুলা আলাদাভাবে আগেই করে নিতে পারি, তাই না? জি স্যার, এবং আগে করে ক্যালকুলেশনটা ছোট করে তারপরে জয়েন করব। হ্যাঁ, পরে জয়েন করবো, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা একই হবে। একই আসবে, হ্যাঁ। এবার আসেন 8 নাম্বার রুল। আচ্ছা, এখানে প্রজেকশনের ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, এটা সিলেকশনের ডিস্ট্রিবিউশন, এটা হলো প্রজেকশনের ডিস্ট্রিবিউশন। প্রজেকশনের সাথে আমরা যে এল ব্যবহার করতেছি, এল মানে হলো লিস্ট অফ অ্যাট্রিবিউট, মানে লিস্ট অফ ফিল্ড। আচ্ছা, কি বলতেছে এখানে? যদি L1 আর L2 সেট অফ অ্যাট্রিবিউট ফ্রম E1 and E2 respectively, মানে L1 হইতেছে E1 এর সেট, E2 হইতেছে E2 এর সেট, E1 হইতেছে E2 এর সেট, E2 হইতেছে E1 এর সেট, E2 হইতেছে E1 এর সেট, E1 হইতেছে E2 এর সেট, E1 হইতেছে E2 এর সেট, E2 হইতেছে E1 এর সেট, E1 হইতেছে E2 এর সেট, E2 হইতেছে E1 এর সেট, E1 হইতেছে E2 এর সেট, E2 হইতেছে E1 এর সেট, E1 হইতেছে E2 এর সেট, E2 হইতেছে E1 এর সেট, E1 হইতেছে E2 এর সেট, E2 হইতেছে E1 এর সেট, E1 হইতেছে E2 এর সেট, E2 হইতেছে E1 এর সেট, E1 হইতেছে E2 এর সেট, E2 হইতেছে E1 এর সেট, E1 হইতেছে E2 এর সেট, E2 হইতেছে E1 এর সেট, E1 হইতেছে E2 এর সেট, E2 হইতেছে E1 এর সেট, E1 হইতেছে E2 এর সেট, E2
অফ অ্যাট্রিবিউট, L2 হইতেছে E2 এর সেট অফ অ্যাট্রিবিউট। সেই ক্ষেত্রে আমাদের এই কনজাংটিভ মানে এই যে দেখেন L1 আর L2 এর ইউনিয়ন করছে এখানে, তার মানে এই দুইটারও কনজাংশন করছে, মানে দুইটা মিলাইছে। তো তারপরে আমাদের একটা থিটা অপারেশন আছে। তো এটাকে আমরা যদি L1টা শুধুমাত্র E1 এর সাবসেট হয়, তাহলে আমরা এই প্রজেকশন অপারেশন আলাদা করে নিতে পারি। আচ্ছা, আর যদি এমন হয় যে L1 আর L2 তো E1 আর E2 এটা ঠিক আছে, আগের যে শর্ত সেটা আছে, সাথে আরো এই কথা বলা আছে যে L1 আর এই যে থিটা জয়েন আছে, সেই থিটা জয়েনের মধ্যে এই L1 যে সেট অফ অ্যাট্রিবিউট আছে, L2 এর যে সেট অফ অ্যাট্রিবিউট আছে, তার বাইরেও আরো কিছু অ্যাট্রিবিউট আছে, সেটা হলো L3 আর L4, যেটা আপনার এই যে থিটা মানে এই জয়েন অপারেশনের যে থিটা সেটার মধ্যে ইনভলভড, কিন্তু এই যে ইউনিয়ন বাইরে যে ইউনিয়ন সেটার মধ্যে ইনভলভ না, মানে এই L1 আর L2 এর মধ্যে L3 আর L4 ইনক্লুডেড না। সেই ক্ষেত্রে আমাদের এই ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, এই কথা বলা আছে যে L3টা হইতেছে আপনার E1 এর অ্যাট্রিবিউট আর L4 গুলা হইতেছে E2 এর অ্যাট্রিবিউট। যদি সেই রকম হয় তাহলে আমাদেরকে ডিস্ট্রিবিউশনের সময় ওই L3 কে E1 এর সাথে আর L4 কে E2 এর সাথে নিয়ে নিতে হবে। বুঝতেছেন কথাটা আমার? জি স্যার। কথাটা আবার একটু বলিস। আবার আপনি জাস্ট মানে কল্পনা করেন যে একটা টেবিল আছে আমাদের, হ্যাঁ, দুইটা টেবিল, সরি, E1 আর E2, দুইটা টেবিলের মধ্যে আমাদের এইখানে আমরা একটা থিটা জয়েন করব। এই থিটা জয়েনের মধ্যে এই যে থিটা, এই শর্তের মধ্যে সবসময় যে একটাই মাত্র শর্ত থাকবে যে কোর্স আইডি ইকুয়াল টু সাবজেক্ট, মানে কি কোর্স ডট কোর্স আইডি ইকুয়াল টু টিচার ডট সাবজেক্ট, এটা তো মাত্র একটা আমাদের শর্ত, কিন্তু মানে শুধুমাত্র একটা কলাম দিয়ে আমরা এই শর্তটা তৈরি করছি, কিন্তু এটা ছাড়াও তো আরো শর্ত হতে পারে। যেমন ধরেন, আচ্ছা এটা দিয়েও আমরা বুঝতে পারি যে ধরেন L3 মানে হইতেছে আমাদের কি এই টিচার্স ডট সাবজেক্ট, আর L4 হইতেছে আমাদের কোর্স ডট কোর্স আইডি। তাহলে আমাদের ওই দুইটা গেল, আর এখানে আবার আমরা প্রজেকশন করতেছি ধরেন কি বলা যায় অন্য আরো দুইটা জিনিস, টিচার্স ডট ইয়ার, ধরেন যে সমস্ত টিচাররা 2021 তারপর কোর্সের মধ্যে ধরেন ডাটাবেজ পড়াচ্ছে, তাহলে এখানে আরো দুইটা শর্ত আসলো, L1 আর L2। L1 হলো যে আপনার ইয়ার 2021, L2 হইতেছে যে সমস্ত কোর্স তাদের কি বলা যায়, না আমি উল্টাপাল্টা বলতেছি এখন। L হইতেছে আমাদের যেহেতু আমাদের ফিল্ড মানে অ্যাট্রিবিউট, তার মানে আমাদের অ্যাট্রিবিউট বলতে হবে যে সমস্ত আচ্ছা, এটা হলো 9 নাম্বার, তাই না? আমাদের আগের ইয়েটা সেই এক্সাম্পলটা কোথায় দেখছিলাম মনে আছে আপনাদের? এইখানে। আচ্ছা, প্রজেকশনের মধ্যে ধরেন আমাদের এই যে ইয়ার আমরা চাচ্ছি এখান থেকে, আর এখান থেকে চাচ্ছি আমরা ডিপার্টমেন্ট নেম, তাহলে এটারে ধরেন L1, এটারে ধরেন L2। আচ্ছা, এরপর আমাদের থিটার মধ্যে যেটা আছে, থিটার মধ্যে আছে হলো আমাদের এটা আর হলো এটা, যে এই দুইটা সমান হতে হবে, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা আর্লি প্রজেকশন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? জয়েন করতে হলে আমাদের এটা লাগবে, এটা আর এটা। ধরেন এটা ছিল সাবজেক্ট থিটা জয়েনের ক্ষেত্রে, হ্যাঁ,
9 নম্বরে ছিলাম, তাই না? আমরা এখানে তো জায়গা নাই যে কোথাও যে লিখবো। আর ওটা ছিল কত? 11 নম্বরে। স্যার নতুন একটা স্লাইড করে নেন 10 নম্বরের পরে 9 নম্বরের পরে। এখানেই আমরা করতেছি, করে ওটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, মানে থিটা করার জন্য আমাদের, হ্যাঁ? এটাকে আমরা বলতেছি সাবজেক্ট। এখন আমাদের L1 আমরা কি বলতেছি? L1 মানে হচ্ছে আমাদের ইয়ার টি ডট ইয়ার, আর টু L2 হইতেছে আমাদের ডিপার্টমেন্ট নেম। কোর্স ডট ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট, ঠিক আছে? হুম। আচ্ছা, L3 হচ্ছে আমাদের টি ডট সাবজেক্ট। টি ডট সাবজেক্ট, আর L4 হচ্ছে আমাদের টি ডট কোর্স কোর্স সি ডট কোর্স সি ডট কোর্স আইডি। কোর্স আইডি। আমি সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ? আপনারা তো বুঝতেছেন নাকি? জি স্যার বুঝতেছি স্যার। আচ্ছা, এখন আমাদের এই যে এই শর্তটা যদি আপনারা এখন চিন্তা করেন 9 নম্বরে, আমরা মানে এখানে আমাদের এই জয়েনের পরে আমরা চাচ্ছি যে এই দুইটা জিনিস, এটা আর এটা। জয়েনের পরে আমরা চাচ্ছি যে এই কি ডিপার্টমেন্ট নেম আর হলো ইয়ার। ইয়ার কেন চাচ্ছি সেটা দরকার নাই, জাস্ট ফর এক্সাম্পল, হ্যাঁ? আমরা এটা চাচ্ছি, কিন্তু জয়েন করতে হবে। জয়েন করতে গেলে আমাদের তখন কি লাগবে? তখন এইগুলো তো লাগবেই, সাথে এটাও লাগবে, তাই না? কারণ আপনি যদি মানে এখন এই যে প্রজেকশন অপারেশন, এখানকার প্রজেকশন অপারেশন, হ্যাঁ, এই প্রজেকশন অপারেশনে আপনার এই দুইটাকে জয়েন করতে হলে আপনি যখন ওই প্রজেকশন অপারেশনটা করবেন তখন আমাদের কি কি লাগবে? এখান থেকে মিনিমাম এটা তো এখান থেকে কপিও করা যাচ্ছে না, মুশকিল। কি আছে এখানে? পাই L1 U L3 U1। স্যার 9 নম্বর স্লাইডের ওটারে স্ক্রিনশট দিয়ে এখানে নিয়ে আসলে হয় না? ইমেজ অ্যাড করে দিলাম এখানে 11 নম্বরে। কি ছিল বলেন তো? পাই L1 তারপরে ইউনিয়ন L2 L3, ঠিক আছে? আর এখানে ছিল E1, এই তো। এখন E1 এর জায়গায় আপনি ধরেন টিচার্স। আচ্ছা আচ্ছা, L1 কি বলছিলাম আমরা? ইয়ার। আর L3 কি বলছিলাম আমরা? সাবজেক্ট। তাহলে এখন এই যে পাই L1 ইউনিয়ন L3 E1 হলো টিচার্স, ঠিক আছে? তাহলে এটার রেজাল্ট এরকম হবে না?
একটু বড় করেন স্যার, দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? এটা হলো 11 নাম্বার, এটা হচ্ছে আমাদের 9 নাম্বার। এখানে আমি এখন দেখা যাচ্ছে? জি স্যার। এখন একটু বেশি জি স্যার, বড় দেখা হয়ে যায় গেছে, স্যার। আমার এখানেই আউট অফ ফোকাস হয়ে গেছে। এবার ঠিক আছে? হুম। আচ্ছা, এটা আমি যেটা বলতে চাচ্ছি এটা বুঝতে পারতেছেন যে এই প্রজেকশন অপারেশনে যদি আমি E1 মানে ধরতেছি হলো টিচেস, হ্যাঁ, আর হলো L1 ধরতেছি আমি ইয়ার, L3 ধরতেছি আমি সাবজেক্ট, তাহলে L1 আর L3 এর ইউনিয়ন করতেছি আমরা, মানে এই দুইটা জিনিস E1 থেকে আসবে, মানে টিচেস থেকে এই দুইটা জিনিস নিয়ে আসবে, বাকিগুলো বাদ, তাই না? কি কি ধরছিলাম আমি? একটা হলো সাবজেক্ট আর একটা হচ্ছে ইয়ার, এই যে সাবজেক্ট এই যে ইয়ার, বোঝা আছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। এবারে এটা হচ্ছে L2, এটা হলো L4, এটা হচ্ছে আমাদের E2 হইতেছে আমাদের কোর্স। আচ্ছা, L2 হইতেছে ডিপার্টমেন্ট নেম, হ্যাঁ, আর L4 হইতেছে আমাদের কোর্স আইডি। তাহলে এখন এই প্রজেকশনের রেজাল্টটা কি হবে? কোর্সের এটা কোর্স আইডি আর ডিপার্টমেন্ট নেম। আচ্ছা, হুম। এবার এই দুইটার যদি আমরা এখন এই দুইটা যদি আমরা জয়েন করি, কি কি জয়েন করবো? থিটা জয়েন, তাই না? জয়েন এরিয়াটা পাওয়া যাচ্ছে না। এ হলো আমাদের জয়েন, এইটা ঢুকবে এখানে, আর এটা ঢুকবে এখানে। তাহলে এটার রেজাল্টটা কি হবে? এই দুইটা স্যার মিলে যাবে স্যার। আচ্ছা, এই থিটা আমাদের কি ছিল? এই থিটা ছিল এই যে E1 আর E2। এই থিটা ছিল আমাদের হলো যে এই সাবজেক্ট, মানে টি ডট সাবজেক্ট ইকুয়াল টু সি ডট কোর্স আইডি, ঠিক আছে? এই যে এই থিটাটা কি ছিল? টি L3 ডট L4। সাবজেক্ট ইকুয়ালস
কোর্স ডট কোর্স আইডি। ঠিক আছে, এটা ছিল আমাদের এই যে এই থিটা, এই যে থিটা বলতেছি আমরা। জি স্যার। তাহলে এইটার উপরে ম্যাচ করে যদি আমরা এখন এখানে মানে যাই করি না কেন, তারপরে সেখান থেকে যদি আমরা এই যে L1 আর L2 যদি বের করে নিয়ে আসতে চাই, হ্যাঁ, তাহলে এখন এখানে যে এই পুরো জিনিসটার রেজাল্টটা কি হবে বলুন তো দেখি। মানে যে সেটটা আসবে আমাদের, সেই সেটের মধ্যে কি কি থাকবে? সাবজেক্ট, সেটার মধ্যে স্যার সব থাকবে স্যার। ইয়ার, কোর্স আইডি, আর আর হচ্ছে হলো ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট নেম, তাই না? জি স্যার। এগুলো সব থাকবে। এখন এখান থেকে আমরা বের করে নিয়ে আসবো কি কি? L1 আর L2, মানে হলো ইয়ার, এই যে এটা, আর হলো ডিপার্টমেন্ট নেম এটা, রাইট? মানে জি স্যার। এইরকম যদি আমাদের একটা সেট আসে, সেখান থেকে আমরা এই দুটো জিনিস বের করে নিয়ে আসতে পারবো। এইটাই আসলে এখানে বলা হয়েছে যে আপনার L1 আর L2 হলো আপনার এই যে আলটিমেটলি আপনি চাচ্ছেন এই যে এই জায়গাটায়, ঠিক আছে? কিন্তু আপনি যখন এই যে থিটা জয়েন করতেছেন, এই জয়েনের যে প্রেডিকেট, এই প্রেডিকেটের মধ্যে এই L1 L2 ছাড়াও আপনার এই যে L3 আর হলো L4 আছে। সেই ক্ষেত্রে আপনি যখন প্রজেকশন অপারেশনটাকে ডিস্ট্রিবিউট করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই ডিস্ট্রিবিউশনের সময় আপনাকে এই যে L1 এর সাথে যেহেতু E1 এর L3 টা ইনভলভ আছে আমাদের এই থিটার মধ্যে, তাহলে এই L3 টা আপনাকে কনসিডার করতে হবে। আবার যেহেতু E2 এর মধ্যে যে L4 এটা কনসিডার, যেহেতু এই থিটার মধ্যে আছে, তাহলে এটাকেও কনসিডার করতে হবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, না বুঝতে পারলে আপনারা আরেকবার নিজেরা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? নিজেরা একটু পড়ে আবার বোঝার চেষ্টা করবেন যদি এখনো না বুঝে থাকে। আর আমার বোঝানোর মধ্যে এখানে যে সমস্ত কথাগুলো বলছি, তার মধ্যে যদি আপনাদের কোথাও মনে হয় যে স্যার এই জায়গাটা তো মনে হইতেছে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তাহলে আমাকে জানাবেন স্যার এই জায়গাটা এরকম আমরা বুঝতে পারি নাই, বা এরকম কনফিউশন বা আরো বেশি কনফিউজিং হয়ে গেছে। অনেক সময় এমন হয় অনেক ছাত্রের ক্ষেত্রে, এটা আমি মানে বাইরের দেশেও শুনছি যে এরকম ব্রিলিয়ান্ট ছাত্র, তো মানে এক টিচার গল্প করতেছিল যে তার ক্লাসে এক ছাত্র ছিল, ছাত্র এত ব্রিলিয়ান্ট, সে সারা সেমিস্টার মাত্র একদিন ক্লাস করছে। তারপরে আবার আপনার যখন পরীক্ষা হয়েছে, পরীক্ষার মধ্যে সে ধরেন 4 তো আমাদের ফুল ক্রেডিট, তাই না? A+, 4 মানে ক্রেডিট হলো 4, তো সে হলো 3.9 পাইছে ওই পার্টিকুলার সাবজেক্টে, 0.1 কম পাইছে। তো টিচার একটু অবাক হয়েছে যে সে সারা বছর ক্লাস করে নাই, মাত্র একদিন ক্লাস করছে, আর সে কিনা মানে এত ভালো রেজাল্ট করছে, সবার চেয়ে ভালো, কিন্তু ওই যে একটু কম পাইছে, ধরেন 100 এর মধ্যে 90 পাইছে, 10 মার্ক কম পাইছে। তো এখন ছাত্র জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি মানে একদিকে তো সারা বছর ক্লাস করো নাই, করছো মাত্র একদিন, আবার এদিকে তুমি 100 এর মধ্যে পাইছো 90, ঘটনাটা কি? সে হচ্ছে তোমার যদি আমি একদিন ক্লাস করছি, ওই ক্লাসের ফলাফল হলো আমার এই যে 10 কম হয়েছে। আর এটা কেমন হইলো স্যার? যদি তোমার ক্লাস না করতাম আমি 100 পাইতাম। মানে এই জন্য আমি বলতেছি যে আমি যে আপনাদেরকে বুঝাচ্ছি, এটার ভিতরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, আর কোনো ছাত্র থাকতে পারে ব্রিলিয়ান্ট এবং সে মানে আরো ক্রিটিক্যাল চিন্তা করতে পারে, এবং সে হয়তো আমি আমার একটা জিনিস বোঝাতে যাচ্ছি, সে নিজেই কনফিউজড হয়ে গেছে যে কি বুঝাইলো স্যার। এরকম যদি কনফিউশন আপনাদের থাকে, আমি সেটা যেটা বলতে চাচ্ছি যে আপনি আমাকে অবশ্যই জানাবেন, স্যার আমি তো এখানে কনফিউজড হয়ে গেছি, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা দিয়ে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা এবার আসেন। আচ্ছা, এরকম আরো রুলস আছে। এখন এখন যে রুলস গুলো আছে এগুলা খুবই ইজি রুল, এগুলো আসলে আমাদের আগেই পড়া, গত সেমিস্টারেই আসলে পড়া এগুলা, যে ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলা কমিউটেটিভ, কিন্তু কিন্তু আপনার ডিফারেন্সটা না। কমিউটেটিভ মানে হলো ডান দিকেরটা বাম দিকে নিতে পারবেন, এই যে অপারেটর ডান দিকেরটা বাম দিকে, বাম দিকেরটা ডান দিকে নিতে পারবেন, কিন্তু ডিফারেন্সের ক্ষেত্রে কি তা পারবেন? যদি ডিফারেন্স করি আমরা দুইটা সেটের, সেটা কি পারবেন? E1 মাইনাস E2 ইকুয়াল টু E2 মাইনাস E1, এটা কি হবে? স্যার বলেন। স্যার একটু
প্রিভিয়াস স্লাইড একটু যাবেন, এর আগে যেটা বুঝাইলেন, হ্যাঁ এটার তো রাইট সাইডটা বুঝাইলেন স্যার। এই L3 এবং L4টা আমরা এখানে দেখা যাচ্ছে, কিন্তু লেফট সাইডে যে L3 এবং L4টা নাই, সেই ক্ষেত্রে এটা কিভাবে বুঝবো আমরা? বুঝাচ্ছে কিভাবে? এর আগেরটা যান স্যার স্লাইডে। হ্যাঁ এই যে লেফট সাইডে যেটা, এখানে কিন্তু স্যার L3 এবং 4 নাই লেফট সাইডে। হ্যাঁ, এটা এই যে উপরে উপরে লেখা আছে, বলা হয়েছে যে এই যে যে আমরা যে থিটা জয়েন্টটা করতেছি, এই যে যে থিটা প্রেডিকেটটা, এই যে থিটা প্রেডিকেট, হ্যাঁ হ্যাঁ। এই থিটা প্রেডিকেটের মধ্যে আমাদের এই যে L3 আর L4টা আছে ইনভলভড, ও আচ্ছা ঠিক আছে। ইনভলভড ইন দি জয়েন্ট কন্ডিশন অফ থিটা, এই যে এইখানে লেখা আছে। ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এখানে কি বলতেছিলাম ইউনিয়ন আর হলো ইন্টারসেকশন, এই দুটো হলো কমিউটেটিভ, কিন্তু ডিফারেন্সটা কমিউটেটিভ না। কারণ আপনি এইটা এই সেটের সাথে এই সেট ইউনিয়ন করলে যে রেজাল্ট হবে, এইটা যদি আগে লেখেন আর এটা যদি পরে লেখেন তাহলে একই রেজাল্ট হবে। হ্যাঁ, ইন্টারসেকশনের ক্ষেত্রেও একই রেজাল্ট হবে। কিন্তু যদি আপনি ডিফারেন্স করেন যে এটা থেকে এটাকে বাদ দেন, E1 মাইনাস E2, তার মানে E1 সেটের মধ্যে যা আছে, হ্যাঁ এখন কি আপনাদের এটাও এক্সাম্পল দিয়ে বুঝাতে হবে? দেখে নিয়েন আপনারা সেটের অপারেশন। গত সেমিস্টারেও আমার যতদূর মনে পড়ে আমি পড়াইছি এবং সেখানে এক্সাম্পল দিয়েও বুঝাইছি। এটা বোঝার কথা, ডিফারেন্সের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। হ্যাঁ, যেমন ধরেন E1 এর মধ্যে, E1 সেটের মধ্যে ধরেন E1 সেটের মধ্যে আছে 1 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ, আর E2 এর মধ্যে আছে ধরেন 5 6 7। ওকে, কিংবা ধরেন এইভাবে লিখতে পারি আমরা যে E1 এর মধ্যে আছে 1 2 3 4 5, হ্যাঁ, আর E2 এর মধ্যে আছে হলো 4 5 6 7। বুঝতে পারছেন? তার মানে কমন কি হলো? 4 আর 5 হলো কমন। আপনার আছেন আমার সাথে না নাই? জি স্যার আছি স্যার। আছে স্যার। E1 যে সেট, এই সেটের মধ্যে আছে 1 2 3 4 5। আচ্ছা, আর E2 এর মধ্যে আছে হলো 4 5 6 7। কমন কমন কি আছে এই দুটোর মধ্যে? তাহলে 4 আর 5 স্যার। 4 আর 5 হলো কমন। জি আচ্ছা, স্যার। এখন আমি যদি এটা ইউনিয়ন করি, E1 ইউনিয়ন E2, তাহলে কি হবে আমাদের রেজাল্ট? 1 ইন্ডিয়ান করলে 7 2 পর্যন্ত স্যার। 3 4 5 6 7। আচ্ছা, উল্টাই দিলেন, E2 ইউনিয়ন E1, তাহলে আমার রেজাল্ট কি হবে? স্যার রেজাল্ট হবে হচ্ছে ওই 4 5ই হবে স্যার, মানে কমন রেজাল্ট। না, ইউনিয়ন যদি করি তাহলে কি স্যার হবে? একটু স্যার সব স্যার 7 পর্যন্ত স্যার। সবগুলো 1 আসবে। 2 3 4 5 6 7, তাহলে দুটো সমান হলো না? জি স্যার। আচ্ছা, যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কি হবে? মানে কমন যেটা 4 আর 5 আসবে। জি স্যার। আর যদি এটার ইন্টারসেকশন করি, হ্যাঁ ওইটা Same, 4 স্যার। আর 5। একই জিনিস 4 আর 5। আচ্ছা, এখন ডিফারেন্সের ক্ষেত্রে E1 থেকে আপনি E2 কে বাদ দিবেন, তাহলে কি হবে? 1 2 3 4 5, আর E2 4 5 6 7। এখন E1 থেকে E2 যদি আপনি বাদ দেন, ডিফারেন্স সেট ডিফারেন্স, তাহলে কি হবে? স্যার 1 2 3 4, 1 2 3। 1 2 3। আচ্ছা, এবার ধরেন E2 থেকে যদি E1 কে বাদ দেন তাহলে কি হবে? E2 থেকে স্যার 6 7। তাহলে কি সমান হইলো? না। এই কথাটাই আমি এখানে বোঝাতে চাচ্ছি আপনাদের, যে ইউনিয়ন আর ইন্টারসেকশন হলো কমিউটেটিভ, কিন্তু সেট ডিফারেন্সটা কমিউটেটিভ না, মানে আপনি উল্টায় লিখতে পারবেন না। আচ্ছা, এবার আসেন ইউনিয়ন আর ইন্টারসেকশন। হ্যাঁ, ইউনিয়ন এবং ইন্টারসেকশন অ্যাসোসিয়েটিভ। এটা স্লাইড শো দিলে একটু বড় হতো না স্যার? হ্যাঁ, বুঝি নাই। স্লাইড শো দিলে বড়। স্লাইড আর একটু বড়। স্লাইড শো। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্যার ঠিক আছে স্যার। তো একইভাবে আপনার ইউনিয়ন আর ইন্টারসেকশন হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ, মানে আপনি যদি তিনটা থাকে তাহলে কোন দুইটা আগে করবেন কোন দুইটা পরে করবেন, নট
ইম্পর্টেন্ট, মানে দুইটাই ইকুইভ্যালেন্ট। যদি আপনি আগে E1 আর E2 করেন, পরে E1 E2 করেন, দুইটাই ইকুইভ্যালেন্ট। আচ্ছা, সিলেকশন অপারেশন যদি আপনি ডিস্ট্রিবিউট করতে চান এরকম সেট অপারেশনের মধ্যে, সেটাও করতে পারবেন আপনি, এবং সেটা করার জন্য রুলস হলো এরকম। আচ্ছা, তবে এই যে এইটার ক্ষেত্রে একটু আছে, কথা আছে, যে এই রুলসটা আপনার, এটা হলো ডিফারেন্সের জন্য, সেট ডিফারেন্সের জন্য। এখানে কি বলতেছে যে ধরেন আমার এরকম সেট ডিফারেন্স E1 মাইনাস E2, সেটার উপরে আমি সিলেকশন করতে চাচ্ছি উইথ এ কন্ডিশন থিটা, এবং এটাও বলা আছে যে এই থিটা যে কন্ডিশনটা, এই কন্ডিশনের যে অ্যাট্রিবিউট গুলা ব্যবহার করেছে সেই অ্যাট্রিবিউট গুলা হলো শুধুমাত্র E1 এর সাথে সম্পর্কিত। সেই ক্ষেত্রে আমরা তাহলে এই সিলেকশনটা শুধুমাত্র E1 এর উপরে সিলেকশন অপারেশন শেষ করে তারপর আমরা সেট ডিফারেন্সটা করতে পারি। তবে এটা আপনার যদিও ইন্টারসেকশনের জন্য ভ্যালিড, কিন্তু ইউনিয়নের জন্য ভ্যালিড না। স্যার একটু আবার বলেন স্যার। আচ্ছা, এখানে যেটা বলছে যে এই যে কন্ডিশনটা, থিটা কন্ডিশনটা, এই থিটা কন্ডিশন হলো আপনার শুধুমাত্র E1 এর সাথে সম্পর্কিত। হ্যাঁ, E1 এর মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো আছে সেটার সাথে সম্পর্কিত। যদি এরকম হয় তাহলে আমাদের সেট ডিফারেন্সের যে ফর্মুলাটা, সেটার মধ্যে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। কিভাবে? যে শুধুমাত্র এটাকে E1 এর সাথে সম্পর্কিত করে E2 টাকে আলাদা করে দিতে পারি, যে এটা আগে আমি এই সিলেকশন অপারেশনটা করব E1 এর উপরে, তারপরে E2 টাকে বাদ দিব। তো এই একই অপারেশন আপনি এইটার বদলে এইটা ব্যবহার করতে পারবেন, কিন্তু এইটা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখবেন। Yes, স্যার। আচ্ছা, প্রজেকশন অপারেশনের ক্ষেত্রেও এরকম আপনার এই মানে সেট অপারেশনের ভিতরে প্রজেকশনকে আপনি এরকম ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন। ধরেন আপনি একটা প্রজেক্ট, এইটার হলো ইউনিয়ন করতেছেন, ইউনিয়ন করে এরপরে সেখান থেকে আপনি প্রজেকশন করতেছেন, তখন আপনি আর্লি আপনার এই প্রজেকশন এইগুলা সবগুলাই মোটামুটি আপনার এই যে আর্লি সিলেকশন আর আর্লি প্রজেকশনের যে হিউরিস্টিক, সেখান থেকে আসা। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা এক্সাম্পলের জন্য ব্যবহার করতেছিলাম। আচ্ছা, এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ধরেন আমরা চাচ্ছি কি যে সমস্ত ইনস্ট্রাক্টর যারা মিউজিক ডিপার্টমেন্টের, তারা কি কি কোর্স পড়াইছে সেই জিনিসগুলা ফাইন্ড আউট করার জন্য, তাদের নাম সহ, নেম অফ দ্য ইনস্ট্রাক্টর, নাম সহ, এবং তারা মিউজিক ডিপার্টমেন্টের নাম, মিউজিক ডিপার্টমেন্টের, আর হলো টাইটেল অফ কোর্স, যে কোর্সগুলা তারা পড়াইছে সেই জিনিসগুলা। তিনটা জিনিস চাচ্ছি আমরা, সরি তিনটা জিনিস না, দুইটা জিনিস চাচ্ছি আসলে। নেম, সেই সমস্ত টিচারদের নাম, আর হলো কোর্স টাইটেল। ঠিক আছে, মানে আন্ডারলাইং যেটা শর্ত সেটা হলো যে সেই টিচার গুলা হইতেছে মিউজিক ডিপার্টমেন্ট। আচ্ছা, তাহলে আমরা আসলে আমাদের আউটপুটটা কি হবে? আউটপুট হবে নাম আর হলো কোর্স টাইটেল। ওকে, আচ্ছা, এখন আমাদের কি করতে হবে তাহলে? এখানে আমাদের এই তিনটা রিলেশন আমাদের লাগবে, তিনটাকে আমরা জয়েন করব। ঠিক আছে, এখানে যে ন্যাচারাল জয়েন করছি তিনটাকে। তবে আমাদের যেহেতু মানে কোর্সের মধ্যে বেশ অনেকগুলো জিনিস আছে, 1 2 3 4 চারটা জিনিস আছে, কিন্তু আমাদের লাগবে শুধুমাত্র কোর্স টাইটেলটা আউটপুটে। কিন্তু এই জয়েনিং এর ক্ষেত্রে, টিচার্স আর কোর্সের সাথে জয়েনিং এর ক্ষেত্রে আবার কোর্স আইডিটাও লাগবে। এই জন্য আমরা শুধুমাত্র এই দুটো জিনিস প্রজেকশন করে আলাদা করে নিচ্ছি এই যে এখানে।
এই জায়গাটা, হ্যাঁ। তারপরে সেটাকে টিচার্সের সাথে জয়েন করছি, করে যে রেজাল্ট হচ্ছে সেই রেজাল্টের সাথে ইনস্ট্রাক্টরকে জয়েন করছি, করে এরপরে আপনার ডিপার্টমেন্ট নাম যে মিউজিক নামের ডিপার্টমেন্টের যারা ছিল টিচার, তাদের নামগুলোকে আলাদা করে নিয়ে এরপরে আমরা প্রজেকশন করছি। এইভাবে আমরা করতে পারি। এটা হলো ওয়ান ওয়ে, মানে যেভাবে আমাদের কোয়েরিটা লেখা আছে সেই সিকোয়েন্সে যদি আমরা যাই তাহলে আমাদের এইভাবেই মোটামুটি মানে ইনটুইটিভলি যদি আমরা কিছু লিখতে চাই আমাদের ওই কোয়েরিটা, তাহলে এইভাবে লিখবো আমরা, কারণ এখানে সেভাবেই চাইছে ফাইন্ড দি নেম অফ দি ইনস্ট্রাক্টর। তাহলে এই যে নেম দিছি আগে আমরা। আচ্ছা, আর কি চাইছে, আর হলো অ্যালং উইথ টাইটেল অফ কোর্স, মানে কোর্স টাইটেল। তাহলে এই যে টাইটেল, তাহলে এই দুইটা জিনিস আমাদের ফাইন্ড আউট করতে হবে। আর ইন্টারনাল আমাদের যে কথাটা লেখা ছিল সেটা হলো যে মিউজিক ডিপার্টমেন্টের হতে হবে, যে টিচারগুলা সেই টিচারগুলো হবে মিউজিক ডিপার্টমেন্টের। তো এই জন্য মিউজিক ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট যে টাপলগুলো সেই টাপলগুলো আমরা বের করে নিয়ে এসেছি। আচ্ছা, এই জিনিসটা আগেও আমরা পড়ছি, মানে এখনো বুঝেন নাই এরকম কেউ আছেন কি? সবাই বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি আমি স্যার। কে রোল নাম্বার 70? প্রীতম কে বললেন? সিলেকশন লাইনটা আর একবার একটু রিপিট করলে ভালো হতো স্যার, আমার এখানে নেটে একটু প্রবলেম করছিল তো। আচ্ছা আচ্ছা, আমি যে হাইলাইট করে রাখছি এটা তো দেখতেছেন, হাইলাইট করা আছে জি স্যার, জি স্যার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে আমরা কি চাচ্ছি, আমাদের কোয়েরিতে চাচ্ছে ফাইন্ড দি নেমস অফ ইনস্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে প্রথম জিনিস চাচ্ছে হলো নেম। এই কথা কিন্তু বলে নাই যে মিউজিক ডিপার্টমেন্টের নামটাও দেখাও, এটা বলে নাই, বলছে মিউজিক ডিপার্টমেন্টে যে সমস্ত টিচাররা চাকরি করে তাদের নাম। তাহলে চাইছেটা কি, মিউজিক ডিপার্টমেন্ট চাইছে? চায় নাই, চাইছে হলো সেই সমস্ত টিচারের নাম। তার মানে একটা জিনিস চাইছে এখানে। এরপরে যে জিনিসটা চাইছে সেটা অ্যালং উইথ টাইটেল অফ কোর্স। তার মানে দ্বিতীয় যে জিনিসটা চাইছে আউটপুটে দেখানোর জন্য সেটা হলো কোর্স টাইটেল। তাহলে দুইটা জিনিস, একটা হলো নাম আর একটা হলো টাইটেল। তাহলে যে নাম আর টাইটেল এটা হলো আমাদের ফাইনাল আউটপুটে আসবে। আচ্ছা, ইন্টারনালি কি কি শর্ত আছে? শর্ত হলো যে টিচাররা হইতে হবে মিউজিক ডিপার্টমেন্টের, ঠিক আছে, আর ওই টিচাররাই যে সমস্ত কোর্স পড়াইছে সেই কোর্সের টাইটেল আসতে হবে। তাহলে এখন আমরা ওইটা কোত্থেকে পাবো? এটা পাবো এই যে এই তিনটা টেবিল থেকে। এক হলো যে এই ইনস্ট্রাক্টর টেবিল থেকে আমরা পাবো এই যে ইনস্ট্রাক্টরের নাম, ঠিক আছে, আর এই কোর্স টেবিল থেকে পাবো হলো কোর্সের টাইটেল। আচ্ছা, এই ইনস্ট্রাক্টর এইখানকার কোন কোর্স পড়াইছে সেটা কই আছে আমাদের? সেটা আছে আমাদের টিচার্স টেবিলের মধ্যে, এই রিলেশন করা আছে। এই যে টিচারের আইডি, এই যে কোর্সের আইডি, আর এরপরে হলো সে কোন সেমিস্টারে এই কোর্সটা করাইছে সেটা। তাহলে আমাদের এই তিনটা জিনিস ব্যবহার করতে হবে। তো এই তিনটা জিনিস আমরা এখানে ব্যবহার করছি হলো। আচ্ছা, কোর্স থেকে আমরা কি কি চাইছি? এই টিচার্সের সাথে যদি এটা রিলেশন ঘটাইতে হয় আমাদের, তাহলে এই কোর্স আইডি আর এই কোর্স আইডি মিলাইতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা লাগবে, এটার সাথে এটার জয়েন করাইতে। আর হলো আমাদের আউটপুটে যেহেতু এই টাইটেল দেওয়া লাগবে, তাহলে এই টাইটেলটা লাগবে। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা এই চারটা জিনিস থেকে বের করে নিই আগেই, তাহলে আমাদের জয়েন অপারেশনটা একটু হলেও সহজ হবে। তাহলে এই জন্য আমরা ওই দুইটা জিনিস কোর্স থেকে বের করে নিছি, নিয়ে টিচার্সের সাথে জয়েন করছি। জয়েন করে যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টকে আমরা ইনস্ট্রাক্টরের সাথে জয়েন করছি। জয়েন করে পরে গিয়ে মিউজিক ডিপার্টমেন্টে যারা যারা আছে সেই টিচারদের নামগুলো আমরা বের করে নিয়ে আসছি। ঠিক আছে, বুঝা? জি স্যার। আচ্ছা, এখন এইটা হলো আমরা পাইলাম না আমাদের প্রাথমিক কোয়েরি, যেভাবে কোয়েরি লেখা আছে ঠিক সেইভাবে। আচ্ছা, এবার যদি আমরা জিনিসটাকে আরেকটু মানে ইকুইভ্যালেন্ট আরেকটা রুলস লিখতে চাচ্ছি আমরা, মানে ইকুইভ্যালেন্ট আরেকটা এক্সপ্রেশন লিখতে চাচ্ছি যেটা দিয়ে একই রকম পাওয়া যাবে, তবে হয়তো আরেকটু ভালো হতে পারে পারফরমেন্স। তো এই মুহূর্তে আমরা যেটা করতে যাচ্ছি যে সেটা হলো যে এই যে ইকুইভ্যালেন্ট রুলগুলা, এটা আসলে ওই যে একজন অলরেডি বলছে যে স্যার মানে আমাদের এই যে একটা থেকে আরেকটা যে ভালো, এটা তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি না। আসলে আমরা ইকুইভ্যালেন্স রুল থেকে এটা বুঝতে পারি না। ইকুইভ্যালেন্স রুল আমাদের শুধু বলে যে এই দুইটা এক্সপ্রেশন একই রেজাল্ট প্রদান করবে, কোনটা কোনটা চাইতে ভালো এইটা আসলে ওই ইকুইভ্যালেন্স রুল বলবে না।
ওইটা আমাদের বুঝে নিতে হবে, ওইটা বোঝার জন্য আলাদা অ্যালগরিদম আছে, সেটা আমরা দেখবো পরে। এখন আমরা একটা ইকুইভ্যালেন্ট বের করতে চাই। হিউরিস্টিক হইতেছে যে আপনাকে ওই পুশিং, সিলেকশন আর প্রজেকশন এইগুলোকে আপনি যত তাড়াতাড়ি আপনি করতে পারবেন তত আপনার জন্য সুবিধা হবে। জয়েন অপারেশনের আগে যদি আপনি সিলেকশন করেন বা প্রজেকশন করেন তাহলে অবশ্যই আপনার ওই জয়েন অপারেশনটা পারফরমেন্স ভালো হবে, জয়েন অপারেশনটা ইজি হবে। তাহলে সেই হিসাবে আমরা আমাদের এই সিলেকশনটাকে, এখানে সিলেকশন কোথায় আছে, এই যে এইটা হলো সিলেকশন, তাই না? এই যে সিলেকশন, এই সিলেকশনটাকে আমরা ভিতরে ঢুকাইতে চাচ্ছি কোনো একটা জায়গায়। এই সিলেকশনটা, এই ডিপার্টমেন্ট নেম আসলে মিউজিক ডিপার্টমেন্ট নেম, এটা আমাদের এই ইনস্ট্রাক্টরের সাথেই সম্পর্কিত। এই জন্য আমরা ইনস্ট্রাক্টরকে আগে এই সিলেকশন করে নিতে চাচ্ছি, পরে সেটাকে জয়েন করবো আমরা অন্য জিনিসের সাথে। তাহলে এটাকে আমি আগে ঢুকাইতে পারি কিনা এটা জানার জন্য আমাদেরকে তখন আবার যাইতে হবে আপনার ওই যে আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলার মধ্যে। 13 নাম্বার দেখেন, এই যে এখানে আমাদের একটা ফর্মুলা আছে, তাই না? ফর্মুলার মধ্যে কি আছে দেখেন, আমাদের কি করতে হবে, সিলেকশনটাকে আমাদের জয়েনিং এর যে অংশটা আছে তার ভিতরে যতখানি আর্লি আমি করতে পারি সিলেকশনটাকে ঢুকাই দিতে হবে সেটার মধ্যে। তাহলে এই যে আমাদের একটা সিলেকশন আছে দেখেন, সিলেকশনের পরে আমাদের এই যে আমাদের জয়েনিং, যদি আমাদের এই সিলেকশনটা এই যে থিটা, এই থিটা যদি শুধুমাত্র এক্সপ্রেশন ই এর সাথে সম্পৃক্ত হয় তাহলে আমরা এই জয়েনিং এর আগেই আমরা এই থিটা অপারেশনটা এই ই এর সাথে করতে পারি। মনে আছে এটা, এই যে এই রুলটা? আমার কার্সার ঘুরতেছে, জি দেখতেছেন? স্যার, জি স্যার। হ্যাঁ, তার মানে এই যে এটার সাথে আমাদের এই যে এই জিনিসটা মিলতেছে 13 নাম্বার, না? এই যে আমাদের সিলেকশন অপারেশন দেখেন, এটার পরে গিয়ে আমাদের এই যে এটা হলো একটা, এটা হলো একটা টার্ম, এটা হলো একটা টার্ম। আর এই যে আপনার এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা হলো আরেকটা টার্ম। হ্যাঁ, আমি এটা একটু কালারও করে দিতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরেরটাকে করি লালের পরে সবুজ, আচ্ছা এইটা করি নীল। হ্যাঁ, আচ্ছা, আর এটা হলো 3 নাম্বারটা, স্যার এটা কালো থাক স্যার। কালো থাকবে, আচ্ছা থাকলো কালো। তাহলে আমাদের এই যে সিলেকশনটা দেখেন, এটা হলো একটা টার্ম, একটা ই1, আর এই লাল যে অংশটা সেটার মধ্যে হলো ই2। তাহলে তাহলে এই যে ই1 এর সাথে আমাদের এই থিটা সম্পর্কিত, তাহলে আমরা থিটাটাকে পুশ করে নিচে নিয়ে আসলাম এই ই1 এর সাথে, ই2 আলাদা থাকলো। যদি এটা করি তাহলে আমাদের এই যে এরকম হবে, এটা হইতেছে এই হলো আমাদের এই যে থিটা যে অপারেশন, সিলেকশনটাকে আমরা একটার মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে, ই1 এর সাথে। আর এই আমাদের জয়েন অপারেশনের পরে আমাদের এই যে ই2 আলাদা রয়ে গেল।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা করার পরে এটা কেন করলাম? আমাদের একটা মানে সাধারণ ধারণা আছে, সেটা যে আমি যদি আগে ভাগেই সিলেকশন বা প্রজেকশন করতে পারি, তাহলে আমাদের সাইজ অফ দি রিলেশন রিডিউস করা যাবে, তাই না? আচ্ছা, এবারে ওইখানে আমরা শুধুমাত্র একটা রুলস ব্যবহার করছি, কিন্তু কখনো কখনো আমাদের আরো মানে ভালো পারফরমেন্সের জন্য আমাদের মাল্টিপল ট্রান্সফরমেশন রুল ব্যবহার করা লাগতে পারে, এবং মাল্টিপল ট্রান্সফরমেশনও আমাদের করা লাগতে পারে। ফর এক্সাম্পল ধরেন আমাদের ওই কোয়েরিটা, আগের যে কোয়েরি, সেটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখি, যে সেই সমস্ত ইনস্ট্রাক্টরের নাম চাই যারা মিউজিক ডিপার্টমেন্টে চাকরি করে এবং যারা 2019 সালের কোর্স নিয়েছেন, সেই সমস্ত কোর্সগুলা নাম সহ। তার মানে আমাদের টিচারের নাম আর হলো কোর্সের টাইটেল, এই দুটো জিনিস আমরা চাচ্ছি মেইনলি। টিচারের নাম আর হলো কোর্স টাইটেল, এই দুটো জিনিস চাচ্ছি আমরা। আচ্ছা, আর কি চাচ্ছি? আর ইন্টারনালি যে শর্তগুলো আছে, এক হলো টিচার হতে হবে মিউজিক ডিপার্টমেন্টের, আর হলো সে কোর্স নিতে হবে 2019-এ। তাহলে আমাদের এখন তাহলে কি কি আছে? এক হলো আমাদের বলতেছে যে ডিপার্টমেন্ট নাম হবে মিউজিক, আর কোর্স নিচ্ছে সে 2019 সালে, মানে ইয়ার হলো 2019। তার মানে এইখানে একটা কনজাংক্টিভ সিলেকশন আছে, মানে সিলেকশনের ভিতরে থিটাটা, এই যে দেখেন, এটা হলো থিটা 1, এইটুকু হইতেছে আমাদের থিটা 1, তারপরে একটা এন্ড সিম্বল, আর এইটুকু হইতেছে আমাদের থিটা 2। ঠিক আছে? আচ্ছা, এখন থিটা 1 যেটা মানে ডিপার্টমেন্ট নেম, এটা আমাদের কোন রিলেশনের মধ্যে আছে? ইনস্ট্রাক্টর নাকি টিচার্স, কোনটার মধ্যে? ডিপার্টমেন্ট নেমটা আছে আমাদের ইনস্ট্রাক্টরের মধ্যে, আবার ইয়ারটা আছে আমাদের এই টিচার্স এর মধ্যে। তাহলে এই সিলেকশন অপারেশনটা আমাদের তাহলে কিসের মধ্যে করতে হবে? তাহলে এই সিলেকশন অপারেশনটাতে আসলে আমাদের এই ইনস্ট্রাক্টরও লাগবে, আবার টিচার্সও লাগবে। মানে এখন আমরা যখন এইটাকে যখন আমি এরকম ঢুকাইতে যাব ভিতরে, পুশ করতে যাব, তখন আমাদের আসলে এই ইনস্ট্রাক্টর আর এই টিচার্স, এই দুইটা জিনিস লাগবে। সেই দুইটা জিনিস আমরা দেখে আনছি। এই দুইটার উপরে যখন আমরা এই সিলেকশন অপারেশনটা করব, করার পরে গিয়ে আমরা যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে আমরা এটার সাথে, কোর্সের সাথে আমরা জয়েন করব। আচ্ছা, এই যে আমি নিয়ে আসলাম, এটাতে কোন রুল ফলো করছি চলেন দেখে আসি। এটা হলো 14 নম্বরে আছি আমরা, 7 নম্বরে আমাদের 14 গুলা দেওয়া আছে। আচ্ছা, ওখানে আমাদের ওই যে জয়েন্ট গুলাকে আমরা রিঅ্যারেঞ্জ করছি, তাই না? জয়েন্ট গুলো রিঅ্যারেঞ্জ করা, এটা হলো আমাদের রুল নাম্বার 6, অ্যাসোসিয়েটিভ রুল। দেখেন জয়েন্ট ছিল কিরকম, ওখানে ছিল হলো E1, মানে আমরা যদি প্রথমটা ধরি যে ইনস্ট্রাক্টর, এটা হলো আমাদের টিচার্স, এটা হলো কোর্স, তাহলে এই পাশে ছিল, তাই না? এটার বদলে আমরা এরকম করছি, E1 আর E2 একত্র করছি, পরে সেটাকে আবার E3 এর সাথে জয়েন করছি, তাই না? বোঝা যাচ্ছে? এইভাবে ছিল, এটাকে এইভাবে করছি 14 নম্বরে। এই দুইটা, পরের দুইটা একত্রে ছিল আর এটা আলাদা ছিল। এখন কি করছি, এই প্রথম দুইটাকে একত্র করছি আর পরেরটাকে আলাদা করছি। ঠিক আছে? আচ্ছা, রুল নাম্বার 6 গেল। এখন আগের মতো রুল নাম্বার 7A, ডিস্ট্রিবিউট সিলেকশনটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিব কিভাবে, এরকম আছে আমাদের।
যদি আমরা আচ্ছা আচ্ছা এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন একটু? এখানে যেটা করা হয়েছে রুল নাম্বার 6A অ্যাপ্লাই করে এই যে এই বড় ব্র্যাকেটের বাইরে কিন্তু আনা হয় নাই, এখনো আমাদের ওই তিনটাকে একত্রে রাখা হয়েছে, শুধু অ্যাসোসিয়েটিভিটি পাল্টানো হয়েছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করেন কিন্তু আপনারা, আমাদের এই যে জিনিসটা এইটাকে এই দুইটার সাথে অ্যাসোসিয়েট করা হয় নাই এখন। রুল নাম্বার 6 যেটা বলতেছে যে আমাদের এই যে তিনটার যে অ্যারেঞ্জমেন্ট, এই তিনটা যদি আমি একত্রে লিখি, এটা আর এটা, এখানে কিন্তু এই তিনটা আলাদা করা আছে, এটা একসাথে আছে, আর এই দুইটাকে একত্র করে আলাদা করা আছে। এখন এইগুলা কিন্তু বাইরে রয়ে গেছে, এই ব্র্যাকেট গুলা কিন্তু আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। হ্যাঁ, হাতে লেখার সময় এইটাকে এখনো কিন্তু এই দুইটার সাথে আনা হয় নাই। হ্যাঁ, এখনো আপনার এটাকে বাইরেই রাখা হয়েছে, শুধুমাত্র এই যে তিনটা জিনিস ইনস্ট্রাক্টর, টিচার্স আর কোর্স, এই তিনটার যে অ্যারেঞ্জমেন্ট এটা চেঞ্জ করা হয়েছে ভিতরে। এটা হলো রুল নাম্বার 6 এ। কারণ রুল নাম্বার 6 আমাদের শুধুমাত্র জয়েন অপারেশনের অ্যাসোসিয়েটিভিটি নিয়ে কথা বলতেছে, ঠিক আছে? ওইটা আপনার এই যে সিলেকশন, এইটাকে পুশ করাটা হইতেছে আমাদের পরের স্টেপে গিয়ে, এখানে রুল নাম্বার 7A ব্যবহার করা হয়েছে, সেটা হলো ডিস্ট্রিবিউট সিলেকশন মানে সিগমা অ্যাকর্ডিং টু কন্ডিশন। এখন আমাদের এই যে এই দুইটাকে একত্র করে এনে এই সিগমাটা অ্যাপ্লাই করা হয়েছে এটার সাথে, পরে এইটার রেজাল্টের উপর সাথে এই আপনার কোর্সকে জয়েন করা হয়েছে। ওকে, আচ্ছা এখানে মনে হইতেছে যে একটা ব্র্যাকেট কম পড়ে গেছে। স্যার ব্র্যাকেট ঠিক আছে তো স্যার? আচ্ছা একটু দেখি আমি ব্র্যাকেট ঠিক আছে কিনা। এদিকে জয়েন্ট কি দিতে হবে স্যার? না, ব্র্যাকেট ঠিক নাই, ব্র্যাকেটটা ঠিক করতে হবে, দাঁড়ান ঠিক করে দিচ্ছি। ব্র্যাকেটটা ঠিক করতে হবে। এইবার ঠিক আছে। কারণ আমাদের এই যে প্রজেকশন অপারেশনটা, এই প্রজেকশন অপারেশনটা হলো সব অপারেশন শেষ করে এসে তারপরে পড়বে প্রজেকশন অপারেশন। তার মানে এইটার যে আপনার ব্র্যাকেট, এই যে এই প্রজেকশনের ব্র্যাকেট, এইটা পুরাটাকে কভার করতে হবে। হ্যাঁ ঠিক আছে স্যার। এবার ঠিক আছে। এই জন্য ভাবছিলাম যে এই যে 19-এর পরে জয়েন্ট হবে নাকি, এটা বলছিলাম আর কি স্যার। তারপরে রুল নাম্বার 3 যদি আমরা এই সাব এক্সপ্রেশনের মধ্যে বসাতে চাই, হ্যাঁ এই সাব এক্সপ্রেশনটা কি, এখানে দুইটা কন্ডিশন আছে আমাদের, এই হলো ইয়ার এর কন্ডিশন আর একটা ডিপার্টমেন্ট নেমের কন্ডিশন। আচ্ছা এটাকে আপনি আরো সিম্পলিফাই করতে পারেন দুইটা উপায়। একটা হলো আপনার এই যে 3 নাম্বার রুল, মানে রুল নাম্বার 1 ব্যবহার করে, যে প্রথমে এই কন্ডিশনটাকে আপনি বাইরে রাখবেন আর এই কন্ডিশনটাকে ভিতরে নিয়ে যাবেন, এই একটা ওয়ে।
আরেকটা ওয়ে হলো ডাইরেক্টলি আপনার রুল নাম্বার 7B ব্যবহার করে 7A লিখছি না 7A না 7 আসলে ও হ্যাঁ 7A ব্যবহার করি আর এটা করার পরে মানে এই রুল নাম্বার 3 রুল নাম্বার 1 অ্যাপ্লাই করার পরে এরপরে আমি আবার 7A অ্যাপ্লাই করতে পারবো ডিস্ট্রিবিউট করে দিতে পারবো আমার এই দুইটাকে হ্যাঁ আবার আপনি ডাইরেক্টলি আরেকটা রুলস আছে কোথায় গেল সেটা 7B ব্যবহার করতে পারবেন ডাইরেক্ট আচ্ছা যাই হোক ফাইনাল এক্সপ্রেশনটা তাহলে কি হবে আমাদের ডিপার্টমেন্ট নেমের যে সিলেকশনটা সেটা আসবে ইনস্ট্রাক্টরের সাথে আর টিচার্স এর যে সিলেকশনটা সেটা আসবে টিচার্স এর সাথে এভাবে আলাদা করে আমরা এই সিলেকশন করে পরে আমরা জয়েন অপারেশন করব সেই জয়েন অপারেশনের পরে কোর্সের সাথে জয়েন অপারেশন করে পরে এটাকে বের করে নিই এটাকে আপনি আবার ইচ্ছা করলে রিঅ্যারেঞ্জ করতে পারেন যে কোর্সটাকে এই লাস্টে না লিখে আগেই লিখে নিতে পারেন এটাই বলতে যাচ্ছিলাম যে আপনি এই যে এখানে 2-3টা স্টেপ করে তারপরে যে আসছেন যে 1 নাম্বার তারপরে এটা ব্যবহার করে তারপরে এখানে আসছেন এটা না করে আপনি ডাইরেক্ট 7B রুল নাম্বার 7B ব্যবহার করতে পারেন 7B টা আসলে একটা ডেরিভেটিভ রুল যেটা রুল নাম্বার 1 আর রুল নাম্বার 7.1 এই দুইটার সমন্বয়ে তৈরি করা তো এখন আমরা এই যে এটাকে যদি আমরা মানে ছবির আকারে দেখাতে চাই হ্যাঁ তাহলে দেখেন কিভাবে দেখাতে চাই কিভাবে আসে আমাদের প্রথম যেটা ছিল এইটা একদম ইনিশিয়াল এক্সপ্রেশন যেটা ছিল আমাদের এইটা হলো আমাদের ইনিশিয়াল এক্সপ্রেশন তাই না জায়গা হবে কি জায়গাও তো হবে না এরকম করে দিলে তো বোঝাও যাবে না আচ্ছা যাই হোক আপনারা একটু কষ্ট করে আপনাদের দেখে নিতে হবে আগের ইয়েতে গিয়ে আমি চাচ্ছিলাম এক্সপ্রেশনটাকে এই ছবির নিচে দেওয়া যায় কিনা কিন্তু জায়গা তো হচ্ছে না এই হলো আমাদের ইনিশিয়াল এক্সপ্রেশন স্যার বোঝা যাচ্ছে স্যার আর হলো 13 এই হলো আমাদের ফাইনাল এক্সপ্রেশন
ঠিক আছে? তাহলে উপরেরটা ইনিশিয়াল এক্সপ্রেশন আর নিচেরটা আমাদের ফাইনাল এক্সপ্রেশন। তাহলে ইনিশিয়াল এক্সপ্রেশনে যদি আমরা ছবি আকারে এটা বুঝাতে চাই তাহলে আমাদের এইভাবে করে আমরা আঁকতে পারি। ফিগার বোঝানো লাগবে আর? আমার তো মনে হয় না আর বোঝানো লাগবে, কারণ আপনাদের বুঝে যাওয়ার কথা। স্যার বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, বোঝা যাচ্ছে একদম ইজিলি। যখন আপনি এই দুইটা জিনিস একত্রে দেখবেন তো বোঝা যাওয়ার কথা। এইটা থেকে একটা কোশ্চেন হতে পারে আপনাদের এরকম, যে একটা হয়তো আপনার কোয়েরি দেওয়া থাকলো। স্যার মেন পরীক্ষায় স্যার, হ্যাঁ, স্যার কোশ্চেন কি এই যে নিচে এরকম দেওয়া থাকবে, এই যে নিচের এই দুটো লাইন যে যেরকম আছে এরকম দেওয়া থাকবে? না, কোশ্চেনটা হলো কোয়েরি যেটা লেখা আছে ভাষায়। হ্যাঁ, ধরেন আপনাকে ওই যে তিনটা টেবিলের আছে না, এটাকে কি বলি আমরা, স্কিমা, এই যে লিস্ট তিনটা টেবিলের। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এরকম দেওয়া থাকবে, সাথে আপনার এই যে এই কোয়েরিটা দেওয়া থাকবে। কোয়েরি দিয়ে হয়তো বলবে যে সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট রুল লেখো। হ্যাঁ, কখনো হয়তো বলা থাকতে পারে যে ইউজিং পুশিং সিলেকশন এন্ড প্রজেকশন, আবার এটা নাও লেখা থাকতে পারে। তখন আপনাকে এই শুরু করতে হবে এখান থেকে, এইটাও আপনাকে লিখতে হবে, লিখে এরপর আইসা ফাইনালি আবার যদি লেখা থাকে যে ছবি দিয়ে এটাকে বুঝায় দাও, তাহলে আপনাকে এই ছবিটা আঁকতে হবে। জি স্যার। আবার কোশ্চেন এরকম হতে পারে যে ধরেন এই ছবিটা দেওয়া আছে, দিয়ে বললো যে এটার আরেকটু সিম্পলিফাইড এবং এর চেয়ে আরেকটু এফিশিয়েন্ট ওয়েতে কি হয় সেটা তুমি ছবি দিয়ে বোঝাও, তখন তাহলে এই ছবি থেকে এই ছবিটা আঁকতে হবে। মার্ক তো অবশ্যই সেরকম থাকবে, আপনার যেভাবে কোশ্চেন করা হবে সেরকম মার্ক হবে। যদি যদি শুধু শুধু ছবিটা দেওয়া হয় আর যদি বলা হয় যে এটা থেকে আরেকটা সিম্পলিফাইড ছবি আঁকো, তাহলে সেটা মার্ক কম হবে। আর যদি আপনার একদম শুরু থেকে দেওয়া হয় যে এটা ফুল ডেরিভেশন করো, তাহলে সেটার মার্কও বেশি থাকবে। আচ্ছা, এবার আসেন মিনিমাল ইকুইভ্যালেন্স রুল। মিনিমাল ইকুইভ্যালেন্স মানে নন মিনিমাল কোনগুলা, যেইগুলা মানে কোনো কম্বিনেশন অন্য কোনো রুলের কম্বিনেশনে হয় নাই, সেটা হলো মিনিমাল ইকুইভ্যালেন্স রুল। আর যদি আপনার এমন হয় যে আপনি যে রুলগুলো ব্যবহার করছেন তার মধ্যে এরকম রুলস আছে যেটা অন্যটার কম্বিনেশনে করা হয়েছে, তাহলে আর সেটা মিনিমাল হবে না। ঠিক আছে? তো ইউজুয়ালি কোয়েরি অপটিমাইজার এর মধ্যে চেষ্টা করা হয় যাতে মিনিমাল সেট অফ ইকুইভ্যালেন্স রুল ব্যবহার করা যায়। আচ্ছা, আগেরটাতে আমরা দেখছিলাম মানে কিভাবে সিলেকশনটাকে আমরা পুশ করে ভিতরে ঢুকাইছি। এবারে দেখবো প্রজেকশনটাকে পুশ করে যদি আমরা ভিতরে ঢুকাতে চাই তাহলে কি হবে। আচ্ছা, এখানে যেমন এই প্রজেকশনের মানে এই যে যে জিনিসটা আমরা চাচ্ছি এটা করছি আমরা কিন্তু সবার শেষে, তার আগে আমরা এই যে জয়েন গুলা করছি। এখন ধরেন আপনি যদি এই জয়েনের কথা চিন্তা করেন, হ্যাঁ, এই জয়েনে আমাদের তাহলে কি কি আসতেছে, যে ডিপার্টমেন্টে মিউজিক, এটা ঠিক আছে, এই অনুযায়ী আমাদের টাপল গুলা সিলেক্ট হবে, কিন্তু এখানে আমাদের টিচার্স আর হলো ইনস্ট্রাক্টর, এদের মানে যতগুলো কলাম আছে সবগুলো কলাম চলে আসবে, তাই না? কেউ একজন হ্যাঁ না কিছু বলেন, বুঝছি না বুঝি নাই কিছু। জি স্যার। আপনি কি প্রীতম, তাই না? জি স্যার, আমি প্রীতম স্যার। রোল নাম্বার 70। জি স্যার। ক্লাসের মধ্যে কি মানে আপনি একাই ক্লাস করেন না আরো কেউ ক্লাস করে? সবসময় শুধু আপনার কথাই শোনেন, আছি স্যার। বাকিরা তো কোনো কথাই বলেন না, খালি এই প্রীতমই মাঝে মধ্যে একটু কথাবার্তা বলে। আপনি যদি জানেন যে ক্লাস পারফরমেন্সের যে মার্ক আছে, প্রীতম তাহলে 100-তে 100 পাবে, আপনারা সবাই 100-তে 0 পাবেন নাকি? স্যার আমরা তো আছি। নাকি নাকি না, আপনারা স্যার। সবাই প্রীতমরে দায়িত্ব দিচ্ছেন যে তুই কথা টথা বলিস, বাকি মার্কটাক যা আছে তুই যা পাবি আমাকে ডিস্ট্রিবিউট মানে ভাগটাই দিস আর কি? না স্যার, অনেক সেটা কি উনি দিতে পারবে?
আচ্ছা, তো আমি যখন জিজ্ঞেস করি তখন একটু আওয়াজ টাওয়াজ দিয়েন যে স্যার বুঝছি বা বুঝি নাই, আরেকটু বুঝাই দেন। স্যার সবাই আওয়াজ দিলে তো নয়েজ হয়, এই জন্য প্রীতম ভাই যেহেতু দেয় এই জন্য আমরা একটু চুপ করে থাকি। তাহলে তো প্রীতমই সব মার্ক নিয়ে যাবে ক্লাস পারফরমেন্সে। আচ্ছা, আর যদি মার্কের ব্যাপার হয় তাহলে তো স্যার জি স্যারের বন্যা বয় দিব, সমস্যা নেই তো স্যার। আর খালি জি স্যার বললে তো না, জি স্যার বললে তো ধরেন আমি খুশি হলাম, কিন্তু আলটিমেটলি পরীক্ষায় তো আপনি ডাব্বা মারবেন। হ্যাঁ, খালি জি স্যার বললে। বুঝলে বলবেন যে হ্যাঁ বুঝছি, না বুঝলে বলবেন যে স্যার বুঝি নাই। ঠিক আছে, আমি তো চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের বোঝানোর জন্য। স্যার আমি আচ্ছা, না বুঝলে বুঝি, মানে না বুঝলে বলি স্যার যে আমি বুঝি নাই স্যার। হ্যাঁ ঠিক আছে। তো এখানে যেটা আমি বলতে যাচ্ছি যে আপনি যখন জয়েন করবেন এই দুটো জিনিস, জয়েন করলে আমাদের এটার মধ্যে যা আছে ফিল্ড মানে অ্যাট্রিবিউট, আর এটার মধ্যে যা আছে অ্যাট্রিবিউট সবগুলো চলে আসবে, তাই না? তার মানে আমাদের কম্পিউটেশন টাইম বেড়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এই যে আমাদের যে প্রজেকশনটা আছে, এই প্রজেকশন অনুযায়ী যদি আমি এই মানে এটার জন্য যা যা আমাদের জিনিস লাগবে শুধুমাত্র সেই ফিল্ড গুলা যদি আমি নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে না জিনিসটা? তো জি স্যার, সহজ হবে হ্যাঁ, স্যার। সেই সহজীকরণের জন্য আমরা চেষ্টা করতেছি এখন। এটা হলো পুশিং প্রজেকশন। যে সিলেকশন এবং প্রজেকশনকে যদি আপনি আর্লি ভিতরের দিকে নিয়ে অপারেশন গুলো শেষ করে এরপরে যদি জয়েন করতে পারেন, অবশ্যই আপনার সেই জয়েনের কস্ট কম হবে। তো এখানে আমরা কি করতেছি দেখেন, এখানে রুলস আছে। রুল নাম্বার 8 আছে, 8 এর A আর B, যেটা এলিমিনেট আননিডেড অ্যাট্রিবিউটস ফ্রম ইন্টারমিডিয়েট রেজাল্ট। তাহলে আমাদের এখানে সিলেকশনের মধ্যে আমাদের যে মিউজিক যে আছে সেটা থেকে আমরা কি লাগবে, আমাদের হলো যে টিচার্স মানে কোর্স আইডির সাথে যখন আমি জয়েন করব তখন আমাদের এই টিচার্স এর মধ্যে কোর্স আইডিটা লাগবে। ঠিক আছে, এই জন্য আমি এই কোর্স আইডি রাখতেছি। আর হলো আমাদের ফাইনাল রেজাল্টের মধ্যে আমার এই ইনস্ট্রাক্টরের নেম লাগবে। তাহলে এই ইনস্ট্রাক্টরের নেম, এই দুইটা জিনিস আমরা রাখা, বাকিগুলো সব বাদ দিয়ে দিই। স্যার এই জায়গায় যে কোর্স আর মানে এই জায়গাও আমরা নিচ্ছি, এই জায়গাও আমরা নিচ্ছি স্যার, এই দুইটা আমরা কেন নিচ্ছি স্যার? আমরা তো একটা নিলেই আমাদের হতো স্যার। না, কিন্তু এইখানে আপনি দেখেন এই জায়গাটার হলো আমাদের এই যে আমাদের মানে প্রথম যে জয়েনিং এর যে রেজাল্ট, সেই রেজাল্ট থেকে তো আমাদের কোর্স আইডি নিতে হবে, তাই না? এই জয়েনিং এর পরের অংশের এইখানকার প্রজেকশন দিয়ে তো আর এইটা বের হবে না। জি স্যার। বুঝতেছেন? এইটার যে রেজাল্ট, সেই রেজাল্ট থেকে আমাদের কোর্স আইডিটা রাখতে হবে এই কোর্স আইডির সাথে মিলানোর জন্য, রাইট? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য আমরা এখানে কোর্স আইডি রাখছি। তো এইটাই বলতেছি যে আমরা যদি এই প্রজেকশনটা যদি করতে পারি তাহলে আমাদের জন্য এই জয়েনিং এর কস্ট কম হবে। ঠিক আছে, তার মানে মূল কথা হলো যে পারফর্মিং দি প্রজেকশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিডিউসেস দি সাইজ অফ রিলেশন টু বি জয়েন্ট। এই কথাটা বোধহয় সিলেকশনের ক্ষেত্রেও আমরা লিখে রেখে আসছি, খেয়াল করেন। দেখছি কোথাও? জি স্যার। কোথায় যেন লেখা থাকার কথা আর কি, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এইটা হলো মানে মূল আমাদের ইনটুইটিভ একটা জিনিস, যে আমরা যদি প্রজেকশন এবং সিলেকশন এই জিনিসগুলো যদি আর্লি করতে পারি তাহলে আমাদের রিলেশনের যে কস্ট সেটা কম হবে। এই দুইটা জিনিস গেল, সেই সাথে আরো একটা জিনিস আছে আপনার এই কস্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে বা কোয়েরি অপটিমাইজেশনের ক্ষেত্রে, সেটা হলো যে আপনার এই জয়েন এর যে অর্ডার, সেই অর্ডার যদি আপনি চেঞ্জ করে দেন তাহলেও অনেক সময় আমাদের আলটিমেটলি মানে টোটাল যে জয়েনিং এর যে কস্ট সেটা কমে যায়। আচ্ছা, ফর এক্সাম্পল দেখেন এখানে মানে যদি এই অর্ডারিংটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন, অ্যাপ্রোপ্রিয়েট যদি করতে পারেন, একটা গুড অর্ডারিং করতে পারেন, তাহলে অবশ্যই সাইজ রিডিউস হবে টেম্পোরারি রেজাল্ট। আচ্ছা, আমরা এক্সাম্পল কি দিচ্ছি এখানে, এর R1 R2 R3, কারণ R1 ইনস্ট্রাক্টর, R2 টিচার্স আর R3 হলো কোর্স। তাহলে জয়েন অ্যাসোসিয়েটিভিটি দিয়ে আমরা যে কোনোটা মানে যে কোনো দুইটা আগে করতে পারি, পরেরটা পরে করতে পারি। হ্যাঁ, তো কিন্তু যদি আপনারা এই ডাটাবেস বইয়ের জয়েন অর্ডারিং এই সেকশনটা পড়বেন, হ্যাঁ 3.2.3, এখানে কিছু এক্সাম্পল আমি দিচ্ছি। 13 নম্বর চ্যাপ্টার স্যার। 13 নম্বর চ্যাপ্টার, হ্যাঁ।
আচ্ছা, আমাদের যে আগের যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটার মধ্যে আমরা কি করছিলাম, তিনটা জিনিস আমাদের জয়েন করা লাগতেছে, তাই না? একটা হলো ইনস্ট্রাক্টর, আরেকটা হলো টিচার্স, আরেকটা হচ্ছে কোর্স আইডি। আচ্ছা, এখন আমাদের এই যে যে জয়েনিং, তিনটা জিনিসের জয়েন, তাই না? এই জয়েনিংটা আমরা যদি অর্ডার হিসেবে ধরি যে কোনটার পরে কোনটা করবো, তাহলে প্রথমে আমরা টিচার্স আর কোর্স আইডি, মানে কোর্স, টিচার্স আর কোর্স এই দুইটার জয়েনিং করতে পারি, তারপরে সেটার সাথে আবার আপনার ইনস্ট্রাক্টরের জয়েনিং করতে পারি। তো এটা করলে যে ইন্টারমিডিয়েট রেজাল্ট গুলো তৈরি হবে সেটা। আর একটা হলো যে আগে আমরা মানে মিউজিক ডিপার্টমেন্টে যেই সমস্ত ইনস্ট্রাক্টর আছে তাদেরকে বের করে নিয়ে আসতে পারি, নিয়ে এসে তারপর টিচার্সের সাথে জয়েন করে পরে গিয়ে আপনার এই কোর্সের সাথে জয়েনিং করতে পারি। কোনটার ক্ষেত্রে আমাদের আসলে ইন্টারমিডিয়েট রেজাল্টের পরিমাণ কম হবে, এটা একটু আপনারা নিজেরা একটু চিন্তা করে বলুন তো দেখি। স্যার আগে বের করে নিয়ে তারপর করলে স্যার এটা কম হবে স্যার। এক হলো যে আপনার একটা ইউনিভার্সিটিতে, যেমন আমাদের ইউনিভার্সিটিতে প্রায় 2 থেকে 300 টিচার আছে, হ্যাঁ, 200 থেকে 270 জন টিচারের মতো আছে সম্ভবত, বা 230 জনের মতো। তো এখন ধরেন এই যে 200 জন টিচার, তাদের তাদের মধ্য থেকে আমি যদি শুধুমাত্র শুধুমাত্র ধরেন কম্পিউটার ডিপার্টমেন্টের টিচার গুলাকে যদি আলাদা করি, হ্যাঁ, এখানে এক্সাম্পল আছে মিউজিক ডিপার্টমেন্ট, হ্যাঁ, মিউজিক ডিপার্টমেন্টের জন্য ধরেন টিচারদেরকে যদি আলাদা করি তাহলে কি হবে? তাহলে এক হলো যে আমাদের নাম্বার অফ টিচার কমে যাবে। ধরেন আমাদের সিএসসি ডিপার্টমেন্টে এই মুহূর্তে টিচারের সংখ্যা আছে 16 জন, তাহলে কোথায় 200 জন আর কোথায় 16 জন, তাই না? স্যার হ্যাঁ, তাহলে কমে যাবে অবভিয়াসলি। তাহলে এটার যদি জয়েনিং আমরা আগে করি, পরে যদি কোর্সের সাথে জয়েনিং করি, তাহলে এই জিনিসটা আমাদের জন্য কিছুটা হলেও চিপার হবে। আচ্ছা, আজকের আপনাদের রুটিন অনুযায়ী 2টা ক্লাস হওয়ার কথা ছিল, এই পর্যন্ত আমাদের আসলে একটা হলো লেকচার। আর একটা লেকচার শুরু করব আজকে, না নেক্সট ক্লাসে করব? চলুক। না স্যার 2 ঘন্টা হয়ে গেছে। স্যার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে স্যার। আচ্ছা, অসুবিধা নাই, নেক্সট ক্লাসে আমরা করবো তাহলে। স্যার নেক্সট ক্লাসে কোনো ঠিক আছে, আপনাদের তো অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হয়েছে। আর হলো ল্যাবের ব্যাপারে আমি বলছি যে ল্যাবে আপনাদেরকে মানে আর বেশি কিছু আমি শেখাতে চাচ্ছি না, যতটুকু শেখানো হয়েছে ততটুকুর ভিতরে আপনারা আপনাদের রিপোর্ট তৈরি করবেন, ঠিক আছে? আপনাদের মানে আপনাদের অ্যাসাইনমেন্টের যে স্পেসিফিকেশন দেয়া আছে সেই স্পেসিফিকেশন অনুযায়ী আপনাদের যা যা লাগে মোটামুটি আপনাদের সেগুলো সবকিছু শেখানো হয়েছে ল্যাবে। এখন আপনাদের কাজ হলো সেই অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করে আমাকে দেখানো যে আপনারা পারছেন। ঠিক আছে, শুধু একটা জিনিস মানে একদম ডাইরেক্টলি এখানে শেখানো হয় নাই, কিন্তু সেটা আপনাদেরকে জাভা যখন শিখাইছি সেই সময় শেখানো হয়েছে, সেটা হলো জিইউআই ডিজাইন করা সেটা। আর জাভার সাথে আপনি কিভাবে ডাটাবেজের কানেক্টিভিটি করবেন সেটা আমরা এই সেমিস্টারে একদম শুরুর দিকের যে ল্যাব সেখানেই শিখছি। ঠিক আছে, তো আপনারা যদি আপনারা স্যার। ওই, হ্যাঁ স্যার এই যে আমরা যে ওরাকলটা ডাটাবেসটা আমরা করলাম স্যার, স্যার এটা হচ্ছে এই যে সার্ভার নেমটা আমি কিভাবে দেখবো স্যার? ওরাকল ডাটাবেসে সার্ভার নেমটা কি হিসেবে থাকে স্যার? কোথায় কিভাবে দেখবো স্যার? আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই।
স্যার আমি মানে বলতে চাচ্ছি যে ওরাকল তো একটা ডাটাবেস, এটা যে একটা সার্ভার নেম আছে, সেই নেমটা আমি কোথায় গেলে আমি খুঁজে পাবো আর কি স্যার, কোন জায়গাটা সাধারণত কম্পিউটারে থাকে স্যার? মানে আপনি ওরাকল ইনস্টল করছেন, ইনস্টল করার পরে আপনার এই ওরাকলের সার্ভারটা কোথায় গিয়ে জমা হলো এটা আপনি খুঁজে পেতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নেমটা স্যার, নেমটা আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি কিভাবে দেখবো স্যার। আহ এটা তো আসলে আমি এখন মুখস্থ বলতে পারবো না, আমাকেও খুঁজে বের করতে হবে। আপনি সি ড্রাইভের প্রোগ্রাম যেখানে আছে, স্যার আমার হচ্ছে ওই যে ইয়েটা হয় মানে কানেক্ট হয়, কিন্তু আমি স্যার ওই ডাটা গুলো এন্ট্রি করতে পারতেছি না স্যার। আমার এমনি ওই পিং টিং হয়, মানে কানেক্ট সাকসেসফুলি সবকিছু দেখায়, কিন্তু ডাটা গুলো এন্ট্রি করতে পারতেছি না স্যার। তা কেন হবে? আমারটা আপনার সরাসরি সরাসরি সি ড্রাইভের মধ্যে আছে, প্রোগ্রাম ফাইলের মধ্যেও না, একদম ডাইরেক্ট সি ড্রাইভের মধ্যে আছে আমারটা। ঠিক আছে, সি ড্রাইভের মধ্যে ওরাকল এক্সই নামে একটা ফোল্ডার করা, সেই ফোল্ডারের ভিতরে গিয়ে আপনার অ্যাপের ভিতরে গিয়ে তারপর ওরাকলের মধ্যে আছে। কিন্তু আমরা যখন মানে আমি যখন ক্লাসে ইয়ে করলাম তখন তো কোনো সমস্যা হয় নাই। আপনার সমস্যা হচ্ছে কেন? আচ্ছা, কে যেন এইমাত্র ইয়ে পাঠাইলেন, কত রোল নাম্বার ওনার? প্রেজেন্ট দেওয়া হয় নাই। 15 স্যার। 15 রোল নাম্বার 15 কি রুবেল মিয়া? তা দেওয়া হয়েছে তো। স্যার 05 স্যার। স্যার 16 সিরিজের রোল 3। 05 15 দিয়ে দেওয়া হয়েছে, 16 সিরিজের রোল 3 সেটা দেওয়া জি। হয়েছে। স্যার 02। রেগুলার যারা শুনেন শুনেন যারা রেগুলার তাদের সবারই দেওয়া হয়েছে, ইরেগুলার যারা আছে তাদের নাম আমি কল করছিলাম, ঠিক আছে? আবার উল্টা দিক থেকে কল করতেছি। 02 দেওয়া হয়েছে স্যার। 16 সিরিজের 71 যাদের যাদের অ্যাবসেন্ট হয়ে আছে তাদের নাম কল করতেছি, দেখেন এর মধ্যে আছেন কিনা। 16 সিরিজের 71, 16 সিরিজের 35, 16 সিরিজের 35 মামুন শেখ। এরপরে রেগুলার সিরিজ মানে 17 সিরিজের 75 মাহবুবুর রহমান। 17 সিরিজের 25 দেলোয়ার হোসেন। 17 সিরিজের 14 মোবারক হোসেন। এনারা ছাড়া বাকি সবাইকেই দিয়ে দেওয়া হয়েছে, মানে আমার লিস্টের মধ্যে যারা যারা আছেন তাদের সবাইকে। আমার লিস্টের বাইরে কেউ আজকে আসছেন কিনা? আপনাদের আপনাদের সিটি 1 এর রেজাল্ট দিছি আমি। জি স্যার দিছেন স্যার। সিটি 2 তো নেওয়ার সময় চলে আসছে। সিটি অন রেজাল্ট দিছে। সিটি 2 টা কবে দিবেন আপনারা? আজকে 14তম উইক চলতেছে আমাদের, লেকচার নাম্বার যাই থাকুক না কেন, তো উইক হিসাবে 14তম উইক চলতেছে আমার হিসাবে। আপনাদের হিসাবে কততম উইক চলতেছে? আমাদের তো মনে হয় কতটা উইক পাই আমরা একটা সেমিস্টারে সর্বোচ্চ? 24টা মনে হয় স্যার। 24টা উইক পাই। আচ্ছা, সেক্ষেত্রে আসলে আপনাদের বেশ কয়েকটা টপিকস এখনো রয়ে গেছে, ইম্পর্টেন্ট টপিকস, এটাও শেষ করতে হবে। আচ্ছা, দেখা যাক, শেষ হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আর আসসালামু আলাইকুম আপনাদের স্যার। মানে আমি এখনো টাইপ দিতেছি না অ্যাসাইনমেন্টের ব্যাপারে, কিন্তু অ্যাসাইনমেন্ট আপনাদের করে ফেলা দরকার। ঠিক আছে, সেমিস্টারের শেষের দিকে চলে আসলে তখন তো আমাকেও আলটিমেটলি আপনাদের টাইপ দিতে হবে, তখন শিডিউলে ঝামেলা না হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আপনারা অ্যাসাইনমেন্ট গুলা শেষ করে ফেলেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো সিআর আছেন দুইজনের মধ্যে কেউ একজন? না স্যার, দুইজনের একজনও নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনারা আসলে একটা ডেট ফিক্স করে ফেলেন। হ্যাঁ, এই জুন মাসের মধ্যে আপনাদের এই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন উইথ প্রেজেন্টেশন। ঠিক আছে, জুন মাসে আমরা কত চারটা উইক পাবো। জি স্যার। চারটা উইকে
4টা উইক হয়ে গেলে তখন আমাদের মোটামুটি একেবারে শেষের দিকে চলে আসবে। এই জুন মাসের মধ্যে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট শেষ করে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে হয়তো আমি আপনাদেরকে ডেট জানাই দিব কবের মধ্যে সবগুলো জমা দিতে হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি ঠিক করে দিব কোথায় জমা দিবেন, ঠিক আছে? হয়তো ড্রপ বক্স বা মুডলের মধ্যে আমি জায়গা করে দিব যেখানে আপনাদের জমা দিবেন। আগের বারে গুগল ক্লাসরুম ছিল, হ্যাঁ। এই সেমিস্টারে তো গুগল ক্লাসরুম আসলে তৈরি করা হয় নাই। এই সেমিস্টারে আমরা যে ফেসবুক গ্রুপ তৈরি করছিলাম, ফেসবুক গ্রুপে আপনারা জমা দিবেন না, জমা দেওয়ার জন্য হয়তো ড্রপ বক্স ব্যবহার করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে আসসালামু আবার আলাইকুম দেখা স্যার। হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।